সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আমাকে একটু চ্যাটিং এ জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সো আমরা আজকে ক্লাস শুরু করার আগে কিছু কথা আছে, সেই কথাগুলো সেরে নিব। আহ আমি গ্রুপটা নিয়মিত ফলো করি, আপনাদের কাজগুলো দেখি এবং আপনাদের কাজগুলো দেখি, আলোচনা দেখি, সবকিছুই দেখি। সো বেশ কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের গ্রুপে ইদানিং বেশ কিছু মামার বাড়ির আবদার শুরু করেছেন আপনারা। বিশেষ করে নতুনরা যারা তারা শুরু করেছেন এবং পুরাতনরাও দেখি যে আপনারা মামার বাড়ির আবদার শুরু করেন। তো কি টাইপের মামার বাড়ির আবদার? যেমন আহ, প্রথমত আমার ইনবক্সে মেসেজ দেয় অনেকেই। যেমন আমি পড়ছি যে একজন আমাকে মেসেজ দিয়েছে এরকম যে ভাই, আমি আপনার বাসায় গিয়ে ক্লাস করতে চাই। আপনি যে ভিডিওগুলো দিয়েছেন সেগুলা আমি দেখে নিব। মানে ওই যে আমার ফেসবুক বায়োতে লেখা আছে না যে শিখিয়ে দিলে পারবো, ব্যাপারটা এরকমই। এটা নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। আমি খুব এটার পজিটিভ সাইনটা এরকম যে আমরা যারা আইটি সেক্টরে কাজ করতে চাই তারা আমাদের আসলে কি, যে কোনো জিনিস দেখাই দিলে আমরা পারবো, ব্যাপারটা এরকম। আর একটা জিনিস যে কিছু কিছু লোকজন আছেন যারা বিষয়টাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এরকম, হ্যাঁ শিখাই দিলে পারবো, ব্যাপারটা এরকম। তো উনি ভিডিওগুলো দেখবেন না, কিন্তু আমার বাসায় এসে কাজ শিখতে চান। তো এরকম মামার বাড়ির আবদার তো চলবে না। আরেকজন আমাকে মেসেজ দিয়েছেন যে আহ, আমার ফেসবুক লাইভে আসা দেখে উনি কাজ শিখতে আগ্রহী, কিন্তু এআই উনার জব খেয়ে নিবে, উনি আসলে এই জন্য সাহস পাচ্ছে না। তো এরা মানে যে কামচোর নামে একটা শব্দ আছে আমাদের গ্রামে। ব্যাপারটা এরকম যে এই চোররা খোঁজার চেষ্টা করে যে কোন সময় ছেড়ে দেওয়া যায় কাজ শেখা, মানে কোন মোটিভেশন। ধরেন আমরা বেসিক্যালি কিছু কিছু লোকজন আছে যে মোটিভেশন নেয় কাজ শেখার জন্য, আর এরা কাজ শেখা ছেড়ে দেওয়ার জন্য মোটিভেশন খুঁজে। তো তারা কি করে, তারা আহ, কাজ শিখবো না, এটা কি মোটিভেশন পেলে কাজ শিখবো না সেটা করার চেষ্টা করে। আরে বেটা, এআই আসছে, আসুক, আর এআই দিয়ে তো আমরা কাজ শিখছি। তো ব্যাপারটা যে এরকম, তারা উম, মানে এইগুলা বলে চেষ্টা করে যে কাজগুলো ছেড়ে দেওয়ার জন্য। তো আমি এগুলা রিপ্লাই দেই না, কোর্স সম্পর্কিত কোনো বিষয়ে আমি রিপ্লাই দেই না। তো অনেকেই এখন গ্রুপে পোস্ট করছেন যে কিভাবে কাজ শিখতে পারি। গ্রুপে এসেই মানে ধরেন, গ্রুপে তো একটা সার্চ বার আছে, আপনারা কেউই সার্চ করবেন না। ইভেন বিডিআইটি তেও গিয়েই অনেকেই রিসোর্স চায়, যে বলে শপিফাই শিখতে চায়, কিন্তু শপিফাই নিয়ে যে হাজারোটা লেখা আছে, শপিফাই গাইডলাইন দেওয়া আছে, বা ধরেন ওয়ার্ডপ্রেস বা এইচটিএমএল এই টাইপের গাইডলাইন দেওয়া আছে, সেটা সে খুঁজে বের করবে না। সে গিয়েই একটা পোস্ট ওপেন করবে। আমি দেখছি যে গ্রুপে অনেকেই পোস্ট, মানে যে আমরা কোড করছি যেখানে কোড পেন, ওখানে ইমেজ শো হচ্ছে না। তো গ্রুপে এসেই একটা পোস্ট দিচ্ছেন যে ওইখানে ইমেজ শো হচ্ছে না। আরে ভাই, একটা সার্চ করেন, একবার সার্চ দিয়ে দেখেন ভাই বা আপা। সার্চ দিয়ে দেখলেই তো আপনি এটা সলিউশন পেয়ে যান। সো কেউ সার্চ করবে না, সবাইকে নাকে মুখে তুলে খাওয়াই দিতে হবে চামচ দিয়ে। তো এরকম করলে তো হবে না। সো আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাদের স্বাবলম্বী হতে হবে, তাই না? আর দেখেন, আমি কিন্তু কোনো কিছু প্রি শিডিউল করে নিয়ে আসি না, কোন টেমপ্লেটটা শেখাবো বা কোনো কিছু ইয়ে করবো। আমরা একদম লাইভ যে কোনো কিছু খুঁজে বের করছি, যে কোনো সমস্যা হলে সেটা খুঁজে বের করছি। এই মানসিকতা যদি আপনার না থাকে, খোঁজার মানসিকতা না থাকে, তাহলে তো হবে না। একজন দেখলাম গ্রুপে পোস্ট দিয়েছেন যে হটলাইন নাম্বার চান, অর্থাৎ যে কোনো সময় ফোন দিয়ে উনি তার সলিউশন গুলো নিয়ে নেবেন। তো ধরেন ওই যে আমাদের গ্রামে বাঁশের ঝাড় আছে, বাঁশের ঝাড়ে এই কাঁচা কুঞ্চি পাওয়া যায়। তো মানে এটা যে বাঁশের ডাল, এইটা দিয়ে যদি মানে ট্রস ট্রস করে পিটাইতে পারতাম, মানে খুব শান্তি লাগতো। পিটানোর পরে তারপরে ইয়ে করতাম। এই ক্লাসে কিন্তু আমার ছোট ভাই বোনও আছে, তারাও কিন্তু আমাকে সাহস করে না যে কোনো কিছুর জন্য আমাকে জিজ্ঞেস করতে, কারণ জানি যে আমি বলবো না। আপনি কোনো একজনকে আমি অনেকদিন আগে ফেসবুকে লিখেছিলাম যে কারোর মাছের দরকার, তাকে যদি আপনি মাছ দেন খুব ভালো কথা, আপনি একদিন দুই দিন তিন দিন দেবেন।
কিন্তু আপনি যদি হচ্ছে তাকে মাছ ধরা শিখাই দেন তাহলে সেটা বেটার। তো যখনই গ্রুপে কোনো একজন নতুন কেউ একজন এসে পোস্ট দিবে যে আমি ভিডিওগুলো কোথায় থেকে দেখতে পারবো, তাকে রিপ্লাই দিয়েন না। তাকে রিপ্লাই দিবেন এইভাবে যে ভাই গ্রুপের ফিচার পোস্ট দেখেন, তাকে দিয়ে একটু খাটায় নেন, তাকে একটু হাঁটায় নেন, তাকে একটু চলায় নেন। যতই তার নাকের আগায় আপনি দেওয়ার চেষ্টা করবেন, সে কিন্তু হবে না, সে তার ওই মানসিকতা নিয়ে সে গ্রুপে আসে নাই। সো আপনাকে সাবধান হইতে হবে যে এই ধরনের রিপ্লাই দেওয়ার জন্য, যে হচ্ছে আপনাকে তাদের রিপ্লাই দেওয়া যাবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে, মডারেটরদের ইনবক্স করেন আপনারা। মানে আপনারা এই যে পার্সোনাল হেল্প পাইতে চান, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পাইতে চান যে আপনাকে ধরে ধরে শেখাবে, ভাই এই রাস্তা আপনার জন্য না, আপনি প্লিজ অন্য দিকে চলে যান, অন্য রাস্তায় যান। আপনি কারো কাছে ইনবক্স করে কেন হেল্প নিতে হবে? আপনি যদি একটা গ্রুপে সুন্দর করে পোস্ট লিখে হেল্প চান, দেখবেন যে অনেকেই হেল্প করবে। কিন্তু আপনাকে ইনবক্স নিয়ে কেন হেল্প করতে হবে? এবং ইন ফিউচার, ভবিষ্যতেও আপনাদের এই কমন সেন্সটা থাকা লাগবে। আমাদের এই কোর্সটা আমি বলেছি শুধুমাত্র লার্নিং কোর্স না, এই কোর্সটা হচ্ছে একটা কমন সেন্স মেক করার কোর্স। আপনাকে কমন সেন্স বাড়াইতে হবে, কমন সেন্স না বাড়াইলে হবে না। মানে হচ্ছে এই রাস্তাটা হচ্ছে এরকম যে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, স্বাধীন হতে হবে। মানে কারোর হেল্প নিয়ে আপনি হচ্ছে কোনো কিছু করবেন এরকম সেন্স থাকলে চলবে না, আপনাকে খুঁজে খুঁজে বের করে নিয়ে কাজ করতে হবে। ওই যে একটা হটলাইন নাম্বার চাচ্ছেন, হটলাইন নাম্বার কেন প্রয়োজন? আপনি গুগলে খুঁজে বের করে যদি সেটা খুঁজে বের করতে পারেন সেটা বেটার হয় না? আর যদি হেল্প নিতে চান, পাবলিকলি হেল্প নেন, হেল্পের জায়গাটা তো ওপেন। আমি দেখি যে অনেকেই অ্যানোনিমাস পোস্ট করেন, অ্যানোনিমাস পোস্ট করেন যে হচ্ছে আহ, নিজের নাম প্রকাশ করতে ভয় পান, লজ্জা পান। আরে ভাই কি, মানে বুঝলাম না, আমি নিজেও তো পোস্ট দেই। যে কোনো জিনিস আমি না পারলে, না পারাটা কি কোনো অন্যায়? আচ্ছা, একজন লিখেছেন যে সবাইকে হেল্প করতে, হেল্প করবেন, অবশ্যই হেল্প করবেন, কিন্তু হেল্পের মানে নিয়ম মেনে চলবেন। যেমন হচ্ছে ধরেন কেউ যদি পাবলিকলি পোস্ট দিয়ে বিস্তারিত এক্সপ্লেন করে দেয়, সেখানে অবশ্যই সুন্দর করে একটা রিপ্লাই দিবেন। কাউকে পার্সোনালি হেল্প করবেন না, এটা হেল্প করা বলে না। কাউকে যদি আপনি পার্সোনালি একটা সলিউশন দিয়ে দেন, এটা আসলে হেল্প করা না, এটা হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্ট হইলো না। তাকে বলবেন যে ভাই আপনি এটা ডিটেল লিখে গ্রুপে পোস্ট দেন, আমি ওইখানে রিপ্লাই দিচ্ছি। সেক্ষেত্রে কি হবে, অনেককে আপনি একসাথে হেল্প করতে পারলেন এবং অন্যরা ওই একই জিনিসের মাল্টিপ্লাই হয়ে গেল। প্রোগ্রামিং করছেন, প্রোগ্রামিং টাইপের থিঙ্কিং করতে হবে আপনাকে। সো ইনবক্সে নো হেল্প, কাউকেই হেল্প করবেন না। এই যে আমার কাছে অনেকজন হচ্ছে পরিচিত, আমার আত্মীয় বলেন আর পরিচিত বলেন, তারা হচ্ছে আমাকে পার্সোনালি যোগাযোগ করতে চায়, আমি তাদের সাথে যোগাযোগ করি না, তাদের বলি না। আমাকে আরো দিন ভাবুক আর যেটাই ভাবুক, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এখানে আসতে হবে। আরেকটা জিনিস আমি মানা করে দিচ্ছি, আমার ছবি, আমার বায়োডাটা, আমার ইনফরমেশন নিয়ে কেউ ডিজাইন করবেন না এবং সেটা গ্রুপে পোস্ট করবেন না। এটা খুবই দৃষ্টিকটু, এটা আমি নিষেধ করে দিলাম, এটা যেন আমি আপনাদের থেকে আর না পাই। আহ, এটা দিয়ে আমাকে আকর্ষণ করার চেষ্টা করছেন নাকি হচ্ছে দৃষ্টি আকর্ষণ করছেন বা কি করছেন, আমি এটাতে খুবই বিরক্ত হই, অ্যানয়েড ফিল করি। সো এটা করবেন না। কেউ কেউ আছেন আমাকে ইনবক্সে এমন এমন মেসেজ দেন যে আমার কাজই মনে হচ্ছে জনসেবা করা, আমার আর অন্য কোনো কাজ নাই, আমি হচ্ছে হেল্প করার জন্য একদম এখানে বসে আছি, এবং হচ্ছে ওইটা ছাড়া আমার কোনো কাজই নাই। সো এই টাইপের কিছু মনে করবেন না, আমার কাজ জনসেবা না, আমি নিজ দায়িত্বে থেকে আমার যতটুকু সময় হয় এই সময়ের মধ্যে করাই। এবং আমি এই কোর্স করার আগেই বলে দিছি যে আমি এটার 80% শেখাবো, বাকিটা আপনাকে ইয়ে করে ফেলতে হবে। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওই যে আবেগ, এত আবেগের দরকার নাই। আমি যারা যারা এই টাইপের কাজ করে, ধরেন হচ্ছে এই যে যাই হোক, এখন আর পাবলিকলি বলছি না, আশা করি আর ভবিষ্যতে এগুলা কেউ করবে না। সো বেশি কাছে আসার চেষ্টা করার দরকার নাই। সে মেয়ে হোক আর ছেলে হোক, যাই হোক না কেন, আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলতে হবে। ওকে, সো এইটাই বলার ছিল যে হচ্ছে এখন আমরা কাজে নেমে পড়বো। সো আমরা যেটা করতেছিলাম, আমরা হচ্ছে একটা ডিজাইন করতেছিলাম, যে কোনো ডিজাইন যাতে আমরা করে ফেলতে পারি, আমরা এই কাজগুলো কন্টিনিউ করতে থাকবো, যাতে করে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইটের সেকশন মানে কপি করে ফেলতে পারি। সো এটা হচ্ছে আমাদের খুব জরুরি, যাতে করে আমরা হচ্ছে খুব আম, মানে যে কোনো ধরনের ডিজাইন আমরা যাতে করতে পারি, এটা খুবই দরকারি একটা জিনিস। সো এখন আমরা হচ্ছে আমাদের কাজে নেমে পড়বো। সো আচ্ছা, আমাদের হচ্ছে এখন কোনো কমেন্টে আমরা যাচ্ছি না, ফেসবুক কেটে দিলাম, লাইভ ওখানে চলতে থাকুক।
এখন স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, এটা একটা দেশীয় ওয়েবসাইট। কার ওয়েবসাইট সেটা আমি বলছি না, বাট এখানে কিছু চমৎকার সেকশন রয়েছে, যে সেকশন গুলো মূলত আমরা এখন আসলে করতে চাই, সেজন্যই মূলত আমি এই ওয়েবসাইটটা ওপেন করেছি। এই ওয়েবসাইটটা আপনাদের লিংক আপনারা আশা করি দেখতে পারবেন, আর রেকর্ড তো হচ্ছেই। সো আমরা এখন কাজ শুরু করব মূলত। সিম্পল সিম্পল যতগুলো সেকশন আছে সবগুলো করবো, এবং আজকে একটু দ্রুত কাজ করব। আমরা আস্তে আস্তে কাজ করেছি ইতিমধ্যেই। সো আমারও কি এক্সটেনশনটা আছে কি না? হ্যাঁ, আমার এক্সটেনশনটা আছে। সো আমি এখানে ফন্টটা দেখে নিচ্ছি, BG 600। আমি জানি না এই ফন্টটা গুগল ফন্টে পাওয়া যাবে কিনা। এটা হচ্ছে সিস্টেম ফন্ট। সিস্টেম ইউআই যেটা দেখছেন, এটা সিস্টেম ফন্ট। এটা হচ্ছে উইন্ডোজে একরকম দেখবেন ডিফল্ট ফন্ট যেটা, সেটা অর্থাৎ এখানে এক্সট্রা কোনো ফন্ট ইউজ করা হয় নাই। সিস্টেম ফন্ট ব্যবহারের একটা চমৎকার উপায় আছে। এখানে দেখেন এই যে অ্যাপল সিস্টেম, সিস্টেম ইউআই, সিগোই ইউআই। সো এই ফন্ট ফ্যামিলিটা যদি এভাবে ইউজ করা যায়, সেই ক্ষেত্রে আপনার সিস্টেম ফন্ট গুলা খুব চমৎকার। সিস্টেম ফন্টটা কিন্তু খুব জটিল একটা ফন্ট, মানে খুব, মানে সব দিকে চিন্তা ভাবনা করে তারপরে ফন্টটাকে বানানো হয়। এই কারণে এই ফন্টটা যে কোনো ডিভাইসে সুন্দর লাগে। অ্যান্ড্রয়েড হোক, আইওএস হোক, উইন্ডোজ হোক, যে কোনো কম্পিউটারে সুন্দর লাগে, এক্সট্রা কোনো ফন্টের ঝামেলা নাই। এই সেই কারণেই মূলত তারা সিস্টেম ফন্ট ইউজ করে। আমি এটা একটা কাজ করি, আমাদের বয়লার প্লেট যেটা আছে সেখানে আমরা দিয়ে রাখি। সরি, আমি অন্য কোড এডিটর ওপেন করে ফেলেছি। সো এই ফন্টটা আমরা এইখানে দিয়ে রাখতে পারি। ওকে, সো এটা হচ্ছে সিস্টেম ফন্ট। আমি একটা কাজ করি, আমার কি স্ট্রোক গুলো যাতে না হয়, আমি একটু ডিসপ্লে করে রাখি। হ্যাঁ, ওকে। সো এই সিস্টেম ফন্টটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে যে ওই ওয়েবসাইট থেকে কপি করে নিতে পারেন। এটা খুব চমৎকার একটা জিনিস, যাতে করে আমাদের বাজে ফন্ট না চলে আসে। সো এখন আমরা সেকশন গুলোর কাজ করা শুরু করব। সেকশন গুলোর কাজ করার জন্য আমরা প্রথমেই সেকশন গুলোর কাজ করা শুরু করার জন্য আমরা প্রথমেই আমরা এই ওয়েবসাইটটা দিয়ে কাজ শুরু করবো। একটু দেখে নিই, আমরা কয়েকটা সেকশন করবো তো আজকে। আজকে ক্লাসটা একটু লং হইলে হোক, অসুবিধা নাই। সো এখানে দেখেন একটা হোয়াইট, না এটা একটা ক্রিম কালার টাইপের। এইখানে আবার এই সেকশনটা একটু উপরে উঠে আসছে, আমরা সেটাও করব। এই বাটনটা, এই যে এইগুলা কিভাবে দিয়েছে সেটা আমরা দিব। এটা বেসিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে, তার কোনো অন্য কোনো কিছু না। এরপরে হচ্ছে আমরা কয়টা সেকশন করতে পারি, আমরা কয়েকটা সেকশন আমরা করব। তো চলেন শুরু করি। প্রথমে যেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ড এরিয়া, সেই কারণে মূলত আমরা একটা সেকশনের ভিতরে নিব, এবং আজকে আমরা সেকশন ট্যাগ ইউজ করা শিখি। চলেন। সো এখন আমরা সেকশন দিলাম একটা, যে সেকশনটার ভেতরে, আচ্ছা আমার এই বায়োপ্লেট আমি আজকে আসলে তৈরি করছি, এই জন্য মূলত এখানে কিছু জিনিস মিসিং আছে, যেমন কন্টেনারটা নাই। তো ম্যাক্স উইড 1200 পিক্সেল, তারপরে হচ্ছে মার্জিন 0, অটো, সেটা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের হচ্ছে এই যে একটা বর্ডার এরিয়া আছে, খেয়াল করেন বর্ডার এরিয়া কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সো সেকশনের ভেতরে একটা সেকশন নেব। এই সেকশনের নাম নিলাম আমি, ধরেন হচ্ছে ক্লাস ক্রিম বিজি, ক্রিম কালারের একটা ব্যাকগ্রাউন্ড, এই জন্য ক্রিম বিজি দিলাম। এবার এটা ক্লাস দিলাম হচ্ছে হেডার। আপনি চাইলে সেকশনের পরিবর্তে এখানে ইউজ করতে পারেন হেডার। এই হেডার হচ্ছে, এটা হচ্ছে একটা ট্যাগ যেটা সেকশনেরই ইকুইভ্যালেন্ট, বাট এটা দিয়ে আমরা মেনশন করছি যে এটা একটা হেডার, এই জন্য। তা আমরা সেকশন ইউজ করি, অসুবিধা না। সেকশন ইউজ করলাম, পরে আমরা হেডার ফুটারের বিষয়গুলো পরে বুঝবো। আচ্ছা, এটা সেকশন ক্লাস হেডার নিলাম, কেন নিলাম? কারণ হচ্ছে এই যে এইরকম একটা, এটা এরকম আছে এই জন্য। তার ভিতরে আমাদের কন্টেইনার হবে। কন্টেইনারের ভেতরে আমরা হচ্ছে এখন ধরেন আহ এইখানে 3 ভাগ করব, সেই জন্য আমরা একটা ফ্লেক্স নিব। সো হচ্ছে হেডার র্যাপার এই নামে নিলাম। একটা হচ্ছে হবে হচ্ছে লোগো, অর্থাৎ এই যে লোগোটা হবে। তারপরে হচ্ছে মেনু। আজকে কি আমরা ড্রপ ডাউন শিখে ফেলবো? মেনু, এটা একটা ডিভ। এরপরে আমাদের ডান দিকে আছে যেটা হচ্ছে হেডার বাটনস নাম দিলাম।
তো এবার ভিতরে কন্টেন্ট নিয়ে আসি। কন্টেন্টটা হচ্ছে আমার, এটা হচ্ছে মেবি একটা ইমেজ হিসেবে আছে, তো আমরা সেভ ইমেজ অ্যাজ করে বয়লার প্লেটের অ্যাসেটস ইমেজের ভিতরে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে এখানে ইমেজ আকারে দিয়ে দিই অ্যাসেটস ইমেজ, এটা লোগো দিয়ে দিলাম, এসভিজি লোগো, ওকে। এরপরে মেনু, মেনু আমরা ড্রপ ডাউন, সেটা দরকার, ড্রপ ডাউন আসলে আজকে থাক, আমরা কিছু সেকশন করি আজকে। সো সো আমরা এখন এইটাকে ডুপ্লিকেট করি, একটা কাজ করি তো, এখান থেকে সেটিংস, ডুপ্লিকেট হচ্ছে শর্টকাট, শর্টকাট কোথায় দেওয়া আছে, এখানে হচ্ছে সেটিংস, এই তো কিবোর্ড শর্টকাট, কপি লাইন, লাইন কপি করবো আর কি, কপি লাইন ডাউন, হ্যাঁ এটা দরকার। কমান্ড দিয়ে দিব আমি, দুইটা জিনিস ইয়ে হয়ে যায়, সো রিমুভ করে দিই। কপি লাইন ডাউন, আচ্ছা দেখি তো হয়েছে নাকি। আচ্ছা এটা বোধহয় ভুল ভুল হয়েছে, আচ্ছা দেখ সমস্যা না, আমি এইভাবে কপি করে, এটা বোধহয় আরেকটা জিনিস। ওকে সো হচ্ছে এখানে আগের মতোই আর কি, অ্যাবাউট কন্টেন্ট, সাইলেন্ট করে রাখি। ওকে সো হেডার বাটনসে যদি যাই সেক্ষেত্রে, আম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ, আমি আসলে শর্টকাট ভিএস কোড ইউজ করা না, তাই জন্য আইডিয়া। সো হেডার বাটনসে আছে একটা এ, লগ ইন, আরেকটা হচ্ছে সাইন আপ। সো লগ ইনটা নর্মাল লিঙ্ক, সাইন আপটা হচ্ছে একটা ক্লাস দিয়ে দিই, বর্ডার বাটন নামে দিলাম। আচ্ছা আমরা একটু পাগলের মতো মার্ক আপ করে ফেলি কিছু, পাগলের মতো, কারণ হচ্ছে যে সময় কম হাতে। সো এই যে হচ্ছে হেডার, হেডারের নিচে আমাদের এই সেকশনটা টোটালটা করব, কারণ এটা টোটালটা মাঝখানে আছে। আমরা যে এই ইজি বিজি লাইনগুলো আপাতত দিচ্ছি না, এটা পরে দিব, অসুবিধা নাই। সো এই সেকশনের নিচে আমরা একটা কন্টেইনার নিই, কন্টেইনার নিলাম। এইখানে আপনি চাইলে কন্টেইনারে একটা ক্লাস দিয়ে দিতে পারেন, হিরো টেক্সট, অথবা ভিতরে একটা ডিভও নিতে পারেন, বাট আমি একটা ডিভ কমাইলাম এই আর কি। সো এখানে দিলাম H1, এরপরে হচ্ছে এটা ধরে দিলাম H2, এরপরে হচ্ছে এই যে এইগুলা যেগুলা আছে সেগুলা নিব। এইগুলা ধরেন আমি ইউএল নিচ্ছি, এলআই নিচ্ছি, এলআই এর ভেতরে আমি হচ্ছে যে এসভিজি টা নিব। এটা কিভাবে আছে একটু দেখি, এখান থেকে এসভিজি চাইলে কপি করা যাবে যদি এসভিজি হয়, এই যে দেখেন এসভিজি, আমি একটু বড় করে দিই। সো এই যে এসভিজি আছে, সো আমি এই এসভিজি টাকে রাইট ক্লিক করে কপি আউটার এইচটিএমএল, যে কোনো ওয়েবসাইটে এসভিজি থাকলে আপনি সেটা কপি করে নিতে পারবেন। সেখানে যে এসভিজি দিলাম, একটু বড় বড় লাগছে দেখতে, বাট মানে অসুবিধা নাই। সো 2 3 4 5 টেক্সট চেঞ্জ করলাম না, টেক্সট আপনারা চেঞ্জ করে নিয়েন। আবার অনেকেই একটু বেশি আলসে, তারা কি করবেন, টেক্সট চেঞ্জ করবেন না, তাদের ধরে পিটানি দেওয়ার দরকার।
অবশ্যই টেক্সট কিন্তু চেঞ্জ করবেন, ঠিক আছে? ওকে, সো ইউএল নিছি একটা, ইউএল একটা ক্লাস দেওয়া উচিত, বাট ওই যে আমরা হিরো টেক্সট নিছি না, হিরো টেক্সটের ভিতরে তো আসলে আর কোনো ইউএল নাই, সেই কারণে মূলত আমরা হচ্ছে ইউএল কে বাই ডিফল্ট এরকম স্টাইল করে ফেলবো এই জন্য। আচ্ছা, এরপরে আমি ওই যে বাটনটার জন্য একটা ডিভ নিব, কারণ এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দিব আমি এই জন্য। সো হচ্ছে এখানে দিলাম হিরো বাটন, এর ভিতরে আমি এ নিলাম, যেটা হচ্ছে যে এই আইকনটা আপাতত ইউজ করছি না, বাট জাস্ট ট্রাই উইথ। আপনারা পারফেকশন নিয়ে আসার চেষ্টা করবেন। আচ্ছা, আমি যেহেতু বলছি পারফেকশন নিয়ে আসবো, সেহেতু আমি এই এসভিজিটাকেও নিয়ে নিই। আমি অনেকেই দেখছি আপনারা স্কিপ করছেন, মানে এই বয়সে স্কিপ করা যাবে না কোনো কিছু। বয়স বাড়ুক, বয়স বাড়লে তখন স্কিপ করে দেবে। তো এই জন্য আমি এখন আর স্কিপ করলাম না। আচ্ছা, ফিচার্ড অন, এটা একটা এলিমেন্ট, তার ভিতরে যে ইমেজ গুলোও আছে। তো আমি একটা ডিভ নিয়ে নিই এখানে, যে ডিভটার নাম দিলাম ফিচার্ড অন। এর ভিতরে আমি এইটাকে দিলাম স্প্যান। স্প্যান কেন নিচ্ছে আমি বলছি। এরপরে হচ্ছে এই যে এইগুলা কি এক একটা ইমেজ, সো সেভ ইমেজ অ্যাজ, এটা ইউএসএ টুডে, এটা হচ্ছে সিএনএন, এটা হচ্ছে পিসি ম্যাগ, এটা হচ্ছে হাবস্পট, এটা হচ্ছে ইউএসএ নিউজ। সো এখন একটা একটা করে আমরা ইমেজ দিয়ে দিতে পারি এখানে। আবার একটা করে ডিপ নিয়ে ইমেজ দিতে পারি। ইমেজকে ফ্লেক্স করলে কিছু একটা প্রবলেম হয়, এই কারণে মূলত একটা ডিপ নেওয়া উচিত। ধরেন সিঙ্গেল তো আমরা তো নেই, সমস্যা হলে পরে দেখছি। সো ইমেজ অ্যাসেটস, ইমেজ, প্রথমে ইউএসএ টুডে, প্রত্যেকটা এসবিজি লোগো। তো আমি এখানে কয়টা আছে, 2 3 4 5। সো ইউএসএ টুডে, তারপরে সি, এটা কি, সিএনএন একটা নাম ডিফারেন্ট, তো আমি একটু দেখে আসি কোনটা। এটা কি, আচ্ছা এটা এসভিজি সবগুলা, এই জন্যই মূলত এখানে কোড হিসেবে শো করছে। ওকে, আমি র্যান্ডম দিয়ে দিই, অসুবিধা নাই, হাফ স্পট দিলাম এখানে। একদম সিরিয়ালাইজ হতে হবে এমন তো কোনো কথা নাই। তারপর লোগো, লোগো ডার্কটা হচ্ছে লোগো, পিসি ম্যাক, ইউএসএম, তারপরে শেষ একটা, যেটাই হোক ওটা কোনো সমস্যা না, একটা ওয়েব পি আছে। ওকে, এরপরে আসি ভিডিওটা। ভিডিওটার জন্য একটা র্যাপার নিব, কারণ এখানে এই যে এই মানে হচ্ছে সিএসএস দিয়ে কিন্তু এই যে ওভারলে বানানো যায়, যেটা একদম অস্বচ্ছ, মানে কাচের মতো কাজ করবে, সেটা আমরা পরে শিখবো, আমরা সলিডই দিব। বাট এখানে যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা আমি একটু সরি, এইটা হচ্ছে একটা পপ আপ ওপেন হয়েছে, বাট এই ভিডিওটার ইউআরএলটা আমি নিয়ে নিই। কপি ভিডিও, ওপেন ভিডিও নিউ ট্যাব করলেও হবে, এইটাকে নিয়ে নিলাম। এই ভিডিওটার একটা কিন্তু কভার আছে, কভারটাকে আমরা ইউজ করলে সুন্দর লাগবে। সো এখানে ইন্সপেক্ট করি, করে এই ভিডিওটার যদি কভার পাওয়া যায়, এটা আসলে উইস্টার নামের একটা সার্ভিস থেকে নেওয়া, কভারটা পাওয়া মুশকিল, বাট তারপর ট্রাই করি। এটা কেটে দিই। আম, এই তো এখানে পাওয়া যাবে, হ্যাঁ, এই যে ইন্সপেক্ট করলে আপনি দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ খুঁজে বের করবেন। সো এখানে কিন্তু পাওয়া গেছে। সো ওপেন ইন নিউ ট্যাব করে এই ভিডিওটার যে সেটাকেও সেভ করে নিলাম। এখন আমরা এই ভিডিওটাকে জাস্ট এখানেই প্লে করার ব্যবস্থা করবো, পপ আপের দরকার নাই, পপ আপ আমরা জাভাস্ক্রিপ্ট যেহেতু শিখি নাই, আর জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন করবো। ওকে, তো এই সেকশনটা আমরা এখন সিএসএস দিব, তার আগে ভিডিওটা দিয়ে দিই। সো এখানে আমরা দিলাম যে হচ্ছে ইন্ট্রো ভিডিও। সো এখন এখানে ভিডিও, এসআরসি তে আমরা হচ্ছে অ্যাসেটস, সরি এসআরসি তে তো আমরা ওই যে ওইটা দিয়ে দিব।
সো এখানে হচ্ছে ভিডিওর কি যেন হয় এটা, ভুলে গেলাম। আহ, একটু চ্যাটিং এ দেন তো। কন্ট্রোলস না, হ্যাঁ, না কন্ট্রোলস না, পোস্টার, হ্যাঁ রাইট, পোস্টার। পোস্টার, অ্যাসেটস, ইমেজ, এটাই মনে হয় না? এটা না, একটু দেখে আসি এটাই কিনা, হ্যাঁ এটাই। ওকে, আমরা কন্ট্রোলস আপাতত দিচ্ছি না, পরে আমরা দেখছি কন্ট্রোলস লাগলে দিব। সো এই পর্যন্ত এখন আমরা এখন একটু দেখি। আমরা এখন একটু এটাকে ওপেন করি, ডেস্কটপ, বয়লার প্লেট, এটাকে ছেড়ে দিই। ওকে, এই অবস্থায় আসলে এখন হচ্ছে আমরা ভিডিওটা দেখি তো আসছে কিনা, হ্যাঁ এই যে আসছে। এখানে আচ্ছা কন্ট্রোলস দিতে হবে, তাহলে দিচ্ছি, সমস্যা নেই। সো এখন আমরা হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো শুরু করব একটা একটা করে। প্রথমত আমরা প্রথম থেকে আসি, এখান থেকে শুরু করি। আম, একটা কাজ করি ছোট্ট, আপনাদের একটু অসুবিধা হবে কিনা আই এম নট শিওর, আমি একটু এটাকে অর্ধেক করে নিচ্ছি, মানে সুবিধার জন্য আর কি। আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হইতে পারে, মানে স্ক্রিন সাইজের কারণে, বাট এরকম এরকম অর্ধেক অর্ধেক করে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে, এই অবস্থায় আছে। তো এখন আমরা এইটা যেটা আছে, এই ভিডিওটা হাই ডেফিনেশন মোডে রেকর্ড হচ্ছে, সো আপনারা এখন যারা বুঝতে পারছেন না কোনো সমস্যা নাই, আপনারা পরে ঠিকই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমরা হচ্ছে সিএসএস দিব এইটাতে, এরকম যেরকম আছে সেরকম করব। তো তাহলে এখন ইন্সপেক্টে যাই। একজন বলেছেন সিএসএস ভিএস কোড দিয়ে দেওয়ার জন্য, বাট নো, সিএসএস ভিএস কোড দিয়ে দেওয়ার দরকার নাই, কারণ এখানে আমরা অসুবিধা হবে। ওকে, সো এর চাইতে বড় করতে পারছি না, বাট ভিডিও যে বললাম হাই ডেফিনেশনে রেকর্ড হচ্ছে, সো আপনাদের টেনশন নাই। এখন আমরা এটাকে সিএসএস করি, প্রথমত আসি, কারণ আমরা এক একটা সিএসএস দিব আর দেখবো, সো ভিএস কোড দিয়ে আবার এখানে আসবো আবার যাব, এটা ঝামেলা। তো এখন এখানে আমরা প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ক্রিম কালার দিয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা এক এক করে আসি, হেডার র্যাপার যেটা আমি নিয়েছি তিনটা আছে এর ভিতরে, দেখেন একটা দুইটা তিনটা। সো এটাকে আমরা করব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স করলাম। এখন লোগোটা সাইজ অনেক বড়, এসভিজিটার স্বভাবতই বড়ই হয়। এটাকে যেহেতু আমাদের ছোট লাগবে, সো আমরা এখানে উইডথ দিতে পারি, ধরেন 100 পিক্সেল, উইডথ দিলাম 100 পিক্সেল। এরপরে হচ্ছে যে হেডার বাটনস এবং এইগুলা, যেহেতু আমরা এখন চাচ্ছি হচ্ছে কি চাচ্ছি দেখেন, আমরা এখানে চাচ্ছি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, যাতে করে মাঝখানেরটা মাঝখানে আসুক, এইটা ডান দিকে আসুক, মানে যার যেটা দরকার স্পেস বিটুইন দরকার যেহেতু। এবার অ্যালাইন আইটেম সেন্টার, যাতে করে এই জিনিসগুলো সেন্টারে অটোমেটিক চলে আসে। এবার আসি হচ্ছে মেনুতে। মেনুতে আমরা হচ্ছে আহ, যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। আমরা কিন্তু সিস্টেম ইউআই দিছি, আমরা হেডিং এর ফন্টটা নেই নাই, বাট আমরা নিব, চিন্তা করেন না। আচ্ছা, আমাদের হেডারের নিচে একটা বর্ডার আছে, সো সেটাকে দিয়ে দিই। বর্ডারের কালারটাকে আমরা নিব, কালারটাকে নেওয়ার জন্য আমাদের, কালারটাকে নেওয়ার জন্য বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এই যে এটা নিয়ে নিলাম। তারপরে প্যাডিং আমি পরে দিচ্ছি, মানে এই যে এখানে এটা সাথে তো আর মিশে থাকবে না, আমরা আগে মেনুটাকে ঠিক করি, তারপরে আমরা পরে আসছি। মেনু ডিসপ্লে ফ্লেক্স হবে না, মেনু ইউএল এর ডিসপ্লে ফ্লেক্স হবে আসলে। তারপরে হচ্ছে মার্জিন জিরো, আচ্ছা মার্জিন জিরো প্যাডিং জিরো লাগবে না, কারণ কি আমরা তো আসলে মার্জিন মানে ওই যে রিসেট অর সিএসএস দিয়ে দিচ্ছি। সো এখানে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লিস্ট স্টাইল নাম। আমরা একটা কাজ করতে পারি, আমাদের কোনো লিঙ্কেরই টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন নাই, সেক্ষেত্রে আমরা একদম গ্লোবাল একটা সিএসএস দিতে পারি, এ টেক্সট ডেকোরেশন নাম। এটা হচ্ছে সুবিধা হচ্ছে বারবার আমার যাতে ওইটাকে ইউজ করা না লাগে এই জন্য। সো এখন হচ্ছে আমরা দেখেন লিঙ্কের কালারটা দিব। লিঙ্কের কালারটা নেওয়ার জন্য আমরা এখানে দেখি কি কালার আছে, যে কালারটা আছে সেই কালারটা নিলাম।
তো এইখানেই কালারটা দিয়ে দিতে পারি চাইলে, বাট সব লিঙ্কের কালার তো আর এরকম না। সো আমরা এখানে মেনুর ভেতরে যদি কোনো লিঙ্ক থাকে সেটার কালারটা হচ্ছে এইটা দিয়ে দিলাম। এবার আসি হচ্ছে মেনুর ভেতরে যে এটা থাকবে সেটা হচ্ছে প্যাডিং দিব। তো এখানে দেখেন এলআই আছে, এলআই এর ভিতরে এ আছে। তো বাই ডিফল্ট যেহেতু আমরা ফ্লেক্স ইউজ করছি, আমরা সরাসরি এ কে এখানে ডিসপ্লে ইনলাইন বা ইনলাইন ব্লক একটা একটা করলে হবে। সো ব্লক করতে পারেন, ইনলাইন ব্লকও করতে পারেন। ব্লক করার ফলে যে পুরো জায়গা নিবে তা কিন্তু না, কারণ এর ভিতরে এলআই এর ভিতরে আছে, এলআই এর ভিতরে সে পুরো জায়গা নিবে। সো কনফিউশন যেন না হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে প্যাডিং দিব, 10 পিক্সেল দিলাম। আপনি চাইলে প্যাডিংটা বাড়াইতে পারেন, দেখবেন যে প্যাডিংটা কতটুকু দিলে এটা ধরেন এই যে স্প্রেড হচ্ছে, মানে আমার মানে ওই হেডারের যে সাইজটা দেখেন, এই যে আমি কিন্তু এইখানে প্যাডিংটা দিয়ে দিছি যাতে করে এই যে এইটার এইটা যে মিলে গেল। এই জন্যই মূলত আমি ইয়ে করছি। আমি আর একটু অল্প দিতে পারি, আর একটু কমাই দিতে পারি, হ্যাঁ। 25 পিক্সেল প্যাডিং দিলে আমাদের একদম ঠিক থাকছে। বাট এই ডানে বামে আমাদের 25 পিক্সেল দরকার না, তাহলে উপরে নিচে থাক ওইটা। এই ডানে বামে আমাদের একটু কম হইলো। তো আমরা এখানে ডানে বামে ধরেন এই পজিশন দিলাম 25/15, মানে উপরে নিচে আমি ফুল জায়গাটা রাখলাম যাতে করে অনেক বুড়া ইউজার আছে তারা এখানে ক্লিক করবে। আবার ধরেন এই লিঙ্কটা পুরো জায়গাটা ক্লিকেবল, এই যে এখানে ক্লিক করলেও কাজ হবে। আবার এই যে এই পর্যন্ত মানে এই জায়গাটা করে নিলাম, মানে এলআই কে প্যাডিং দিলে কিন্তু আমার শুধু এই জায়গায় ক্লিক হইতো। এটা খেয়াল রাখতে হবে যে ওয়েবসাইট কিন্তু সাধারণত অনেকের আহ, কম বয়সী ইউজার ইউজ করে যাতে এক্সপিরিয়েন্সটা বেটার হয়। সেই জন্য তো আমি জায়গা পাচ্ছি যেহেতু, সেহেতু সব জায়গাটাকে আমি ইউজ করবো। যেমন দেখেন এখানে আমিও যদি যাই, আমার এইখানে ক্লিক করলে কাজ হবে না। তো অনেক সময় আমাদের দরকার হইতে পারে যে অনেক ইউজার এখানে ক্লিক করতে পারে যাতে করে হোমে চলে যায়। সেই জন্য এটা ডিপেন্ড করে, এটা ডিজাইনার বলে দিবে আপনাকে যখন এগুলা রিভিউ যদি হয় আর কি, সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি হচ্ছে এটা যে এই ওয়েবসাইটে যে রং করছে তা কিন্তু না, মানে এটা ডিজাইনার আপনাকে বলে দিবে অনেক সময়। যেমন দেখেন এখানে হোভার করলে যে যে ড্রপ ডাউনটা আসছে, এটা যে এখান থেকে আসছে সেটার জন্য এখানে প্যাডিংটা কম দেওয়া থাকতে পারে। এটা বিষয় না আর কি, বাট আপনাদের জানা থাকলে বেটার। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে যে হেডার বাটন বলেছিলাম, আমরা আগে বর্ডার বাটনটাকে নিয়ে কাজ করি, তারপরে আমরা নর্মাল এটাকে নিয়ে কাজ করবো। সো বর্ডার বাটন যেটা আছে সেটাকে এখন আমরা হচ্ছে বর্ডার দিব। এখন দেখেন একটা ছোট একটা কাজ করব। সো কালারটা নিলাম, এখন আমি প্রথমে যেটা করব হেডার বাটনস এর এর কালার দিয়ে দেব। তো এখন যেটা হবে, কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন দেখেন আমি এখানে বর্ডার দিব, তাই না? বর্ডার বাটনে বলবো যে বর্ডার 1 পিক্সেল সলিড, আমি কালার দিব না কারণ ওই যে একই কালার। ঠিক আছে, একই কালার হওয়ার কারণে। এবার আসি হচ্ছে হেডার বাটনের এর, এবার দেখেন আমি প্যাডিং কিন্তু চাইলে এটাকেও দিতে পারতাম, তাইলে হয়ে যেত, কিন্তু আমি দুইটাকে একসাথে প্যাডিং দেই। তাহলে কি হবে, ডিসপ্লে যেহেতু আমরা প্যাডিং উপরে নিচেও কাজ করবে, ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার আমি এখানে প্যাডিং 10 পিক্সেল দিয়ে শুরু করব, মানে দুইটারই প্যাডিং একসাথে হইলে আমাদের সুবিধা হবে কিছু। যেমন হচ্ছে এখন আমি ছোট বড় করতে পারবো, চাইলে এইদিকে ধরেন 15 পিক্সেল দিতে পারবো। এবার হচ্ছে বর্ডার রেডিয়াসটা এখানেও দিতে পারেন, এখানে বর্ডার রেডিয়াস দিলে তো আসলে কোনো কাজ হবে না কারণ এখানে তো কোনো বর্ডার নাই। সো বর্ডার রেডিয়াসটা উচিত হবে হচ্ছে এখানে দেওয়া, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। অর্থাৎ কোথায় কোন সিএসএস দিলে কিভাবে কাজ হচ্ছে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। সো এইখানে আমরা হেডারটা করে ফেললাম। এখন আপনি চাইলে যেটা করতে পারেন, এই সিএসএস টুকু এখানে ক্লিক করতে পারেন, করে এই যে পুরো সিএসএস টুকু পাবেন কপি করে নিয়ে যেতে পারেন সেফটির জন্য, যদি কোনো সময় ভুলে রিলোড হয়ে যায়। এরকম অনেক হয়েছে আমার লাইফে, সকাল থেকে সারাদিন কাজ করছি, সিএসএস দিছি, রিফ্রেশ একবার মারছি, সব শেষ হয়ে গেছে। এরকম হইতেই পারে, এটা কোনো আহ, ইয়ে না। এই যে এখানে কিছু ঝামেলা আছে, সেই জিনিসগুলো হচ্ছে এখানে কেটে দিচ্ছি। ওই সিএসএস দেওয়ার সময় স্পেশাল ক্যারেক্টারে ইয়ে হয়ে গেছে। সো সিএসএস টা একটু রিভিউ করলাম, হয়ে গেল, এটাকে সেভ করে নিলাম যাতে করে এখন ধরেন ভুলে রিফ্রেশ হয়ে গেল কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে আমরা তো এখন আর সিএসএস আমরা যতটুকু দিছি ততটুকু আমরা সিএসএস নিয়ে নিছি। এবার আসি পরের সেকশনে, আমরা গুগল ফন্টটা একটু দেখি যে গুগল ফন্টটা নিতে পারি কিনা। আমি শিওর না যে এই ফন্টটা আমরা পাবো কিনা, অনেক সময় অনেক ওয়েবসাইট কাস্টম ফন্ট ইউজ করে, বাট আমরা দেখি BG600 আমরা একটা ফন্ট। সো
বিজি নাই। সো ওই ফন্ট নাই, আমরা একটা ফন্ট নিয়ে নিই, সমস্যা নেই। এখান থেকে একটা কাছাকাছি একটা ফন্ট হলে ভালো হইতো, বাট এখন তো আসলে সার্চ করার সময় নাই। সো ধরেন এই ফন্টটা নিয়ে নিলাম। সো গেট ফন্ট আগের মতো, সরি, গেট গেট এমবেড কোড। ওকে, সো ইম্পোর্ট করে নিব। এবং আমরা এই ফন্টটা শুধুমাত্র হেডিং গুলোতে দেবো। আমি এখানে একটা নতুন সিএসএস ইউজ করছি যাতে হেডিং এর ডিফল্ট মার্জিন গুলো চলে যায়। তো আমি এখানে আরেকটা হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 6, হেডিং হেডিং গুলোতে আর কি ওই ফন্টটা আসবে। ডিসপ্লে আর ফন্ট সাইজ বাই ডিফল্ট হেডিং এ 700 থাকে। সো আমাদের ফন্টটা আমরা আপাতত এটা নিয়ে নিলাম। তাহলে এখন আমরা বাকি কোডিং গুলো করি। সো কালারটা নিয়ে নিচ্ছি। তাহলে এখন হচ্ছে আমাদের কন্টেইনার হিরো টেক্সট। হিরো টেক্সট নিছি যাতে করে আমাদের এক্সট্রা একটা ডি বেঁচে গেল, এই জন্য নিছিলাম, তাই না? সো এখন হচ্ছে আমরা হিরো টেক্সটকে যখন এই যে এভাবে দিতে যাব কন্টেইনার সহ আসবে, সো সেটাকে কেটে দিবেন। এটার দরকার নেই। টেক্সট অ্যালাইন সেন্টার লাগবে যেহেতু আমাদের সব জিনিসগুলো সেন্টারে আছে। এরপরে হচ্ছে হিরো টেক্সট H1, হিরো টেক্সট H1 নিব। ফন্ট সাইজ আমরা দিতে থাকি, 100 পিক্সেল ধরেন দিলাম। তারপরে চেঞ্জ করছি কালার। যেহেতু যে ফন্ট ফ্যামিলি মিলে ফন্ট ফ্যামিলির ফন্ট ফ্যামিলি মিলে না, সেহেতু ফন্ট সাইজটাও নাও মিলতে পারে। বাট আমরা 2 লাইন হবে আমরা তো জানি, এবং জাস্ট থেকে এই যে এই পজিশনে আসবে। সো আমরা এই পজিশনে নিলাম। চাইলে লাইন হাইট দিতে পারেন। লাইন হাইট ধরেন আমরা 80 পিক্সেল দেই, তারপরে যদি কমানো লাগে কমাই দিয়ে যে যতটুকু দরকার দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল। এখন আসি হচ্ছে ওপরে মার্জিন দরকার, তাই না? এর উপরে তো মার্জিন দরকার। তো আমরা হিরো টেক্সট কে মার্জিন দিয়ে দিব। ধরেন এখানে দিলাম মার্জিন ড্রপ 40 পিক্সেল। সো আর একটু মার্জিন দেই যাতে করে সমান সমানে আসে। এই যে পাশাপাশি কাজ করার সুবিধা হচ্ছে এটা, যেহেতু ডিজাইন থেকে করছি না, সেই জন্যই মূলত আমাদের এটা দরকার। সো হিরো টেক্সটের মার্জিন টপ দিলাম, এইটার মার্জিন বটম লাগবে। মার্জিন বটম ধরেন আমি এটার সমান সমান যদি দেই এই পজিশনে। আর এটার হচ্ছে ফন্ট ফ্যামিলিটা হবে হচ্ছে বডির যে ফন্টটা সেটা, মানে এটা তো এই যে এই সেম ফন্ট না। এখন দেখেন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে হিরো টেক্সট। এবার আমি হচ্ছে এখানে হেডিং 2, এবার এখানে ফন্ট ফ্যামিলি আমি এখানে করব ইনহেরিট। ইনহেরিট মানে হচ্ছে বডিতে যেটা সেটা যেন সে পায়, এটা মানে হচ্ছে ইনহেরিট। সো এখানে ফন্ট ওয়েট মানে ডিফল্টটা পাইলো সে। এবার কালার এটা দিয়ে দিলাম। চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, বাট আমার মনে হচ্ছে ফন্ট সাইজ ইজ ওকে। সো ইনহেরিটের কাজ আশা করি বুঝতে পারছেন। ইনহেরিট মানে হচ্ছে বাই ডিফল্ট হেডিং এর ফন্ট কিন্তু আমাদের হচ্ছে হেডিং 1 2 3 এখান থেকে পাচ্ছে, তো আমি চাচ্ছি না যে ওখান থেকে পাক। ইনহেরিট মানে সে মানে হচ্ছে আগের স্টেজ থেকে নিবে, তার আগের একটা মানে হচ্ছে এই যে দেখেন এটা ক্রস হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমি ইনহেরিট করে আমি হচ্ছে এই যে এই ফন্ট ফ্যামিলিটা নিছি, সেটাই মূলত ইনহেরিট করা। ইনহেরিটটা সম্পর্কে আমরা আরো ভবিষ্যতে জানবো ইনশাআল্লাহ। সো এখন হচ্ছে আমরা পরের যে জায়গাতে ফেরত যাই, অর্থাৎ এখানে একটা ইউএল আছে আপনারা জানেন। সো এইটাকেও আমরা হিরো টেক্সট দিয়েই মূলত ইয়ে করব, হিরো টেক্সট ইউএল। এখানে আমরা প্রথমে করব ডিসপ্লে ফ্লেক্স, এরকম অবস্থায় যাবে। জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার। এবার আসি হচ্ছে ইউএল এর ভেতরে দেখেন এসভিজি আছে, তাই না? এসভিজির একটা সাইজ আছে, তো আমরা ওই জিনিসটাকে এখন ইউএল এর ভেতরের যে কোনো এসভিজি যদি থাকে, আমরা কিন্তু অন্য এসভিজি কে নাড়তেছি না, কারণ এখানেও আমাদের একটা এসভিজি আছে। সো এটাও চেঞ্জ যাতে চেঞ্জ না হয়ে যায় সেই জন্য মূলত আমি ইউএল এসভিজি নিলাম।
এখন এখানে ফন্ট সাইজ আমি এখানে দিব হচ্ছে, সরি, ফন্ট সাইজ না, এখানে আমরা দিব হচ্ছে উইড, উইড দিব হচ্ছে 20 পিক্সেল। তাহলে আমাদের এই সাইজের উইড হয়ে গেল। এখন একটা জিনিস দেখবেন, এসভিজির কালার চেঞ্জ করা যায় যদি এসভিজির বাই ডিফল্ট কালার না থাকে। আমি দেখেন এসভিজি কালার যদি দেই হচ্ছে রেড, সেক্ষেত্রে এটা রেড হয়ে যাবে। এসভিজির সুবিধাই হচ্ছে এটা যে আপনি এসভিজি তে কালার চেঞ্জ করতে পারবেন, ওই জন্যই মূলত এসভিজি ইউজ করা হয়। এটা একটা ইমেজের মতো কাজ করে, বাট কালার চেঞ্জেবল, মানে এটা লেয়ার বাই লেয়ার থাকে। সো আমি যে কালারটা দিয়ে দিলাম, এবার দেখেন এখানে হচ্ছে যে এই লাইটা, এই লাইনটাকে যদি আমি একটু সাইজ করি, ইউএলটাকে আর কিছু দিতে হবে, সেটা হচ্ছে লিস্ট স্টাইল নাম, যাতে লিস্ট স্টাইলটা না থাকে। এর ভেতরে এখন এলআই আছে, এলআই এর যেটা লাগবে সেটা হচ্ছে মার্জিন লেফট এবং রাইটে দিয়ে দিব। মার্জিন 0 10 পিক্সেল, মানে উপরে নিচে নাই, ডানে বামে আছে। আর এটাকে করবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, যাতে করে যে টেক্সটের সাথে অ্যালাইন হয়। আর অ্যালাইন আইটেম সেন্টার করতে পারেন যাতে করে আরো পারফেক্ট অ্যালাইন হয়। আর এই যে এসভিজি কে আমি স্টাইল দিছিলাম মনে আছে, এখন এসভিজি এর মার্জিন রাইট 10 পিক্সেল, যাতে করে যেহেতু আমরা যে ফ্লেক্স করছি সেই জন্যই মূলত মার্জিন রাইট দিয়ে দিলাম। 10 পিক্সেল না, 5 পিক্সেল দিলেই হবে। ওকে, তো এই অবস্থায় আসলো। তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে সুন্দর করে এটা হয়ে গেল। অর্থাৎ বড় বড় ওই যে আইকন আসছে, আপনি ভয় পেয়ে দৌড় দিবেন, কম্পিউটার ছেড়ে এরকম করবেন না, ভয় পাওয়ার কিছু নাই। সো এখন হচ্ছে আমাদের এই H2 এর নিচে মার্জিন লাগবে। বাই ডিফল্ট দেখেন কোনো কিছু মার্জিন দিছে, ওই যে বয়লার প্লেট থেকে পাচ্ছে। সো এখন মার্জিন বটম আমি একটু বাড়াই দিব, কারণ এখানে যে দেখা যাচ্ছে যে এইটা একটু মার্জিন বেশি, সো 30 পিক্সেল মার্জিন দিলাম। আচ্ছা, এবার হচ্ছে ইউএল এর মার্জিন লাগবে। তার আগে আমি হচ্ছে এই যে হিরো বাটনের ব্যাপার স্যাপার গুলো ফিনিশ করি। এই যে এই ইমেজ গুলো এইটা পরে দিচ্ছি, এটা একদম পরে দিচ্ছি। আমরা জাস্ট আগে হিরো বাটনের ভেতরে এই টাইপের বাটন অনেক আছে, এই যে এখানে আছে। তো আমরা একই স্টাইল ম্যাচ করার চেষ্টা করবো, বাট পরে, এখন না। তো আগে হচ্ছে আমরা এখানে এখন ব্যাকগ্রাউন্ডটা নিব। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ভয় পায় না, ব্যাকগ্রাউন্ড বিশাল একটা ব্যাকগ্রাউন্ড আসবে, কারণ এই যে এই ইয়েটার জন্য এটার ভেতরে একটা এসভিজি আছে। সো হিরো বাটনের ভেতরে যে এসভিজিটা আছে এটাকে সাইজ করে নিই। এসভিজি এটার উইডথ দিব 10 পিক্সেল, কারণ এটা বেশি উইডথ দরকার নাই, যেরকম আসছে তাই না, এই যে এখানে যেটা আছে। আচ্ছা, আমরা হিরো বাটনের ভিতরে এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে আসলে। সো আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার দিই। আর এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক দিব, যাতে করে আমরা হচ্ছে যে ইয়ে দিতে পারি, এবং ডিসপ্লে, সরি, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই একবারে, ডিসপ্লে ফ্লেক্স। সো আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স না, ইনলাইন ব্লকই হবে। ইনলাইন ফ্লেক্স নামে একটা বিষয় আছে, ইনলাইন ফ্লেক্সটা দিয়ে দিই। ইনলাইন ফ্লেক্স মানে হচ্ছে যে ফ্লেক্স হবে বাট ইনলাইন হবে, মানে ওই যে পুরো উইডথ জুড়ে যাবে না। বাই ডিফল্ট ফ্লেক্স মানে সে পুরো জায়গা দখল করবে। তা আমি ইনলাইন ফ্লেক্স ইউজ করলাম এখানে। এখন হচ্ছে এই এ কে প্যাডিং দিতে হবে, কালার দিয়ে আগে, কালার সাদা। এবং হচ্ছে লাইন আইটেমস সেন্টার করে যাতে সেন্টার হয় পারফেক্টলি। এসভিজি উইড আরো কমাইতে হবে, এটা কমাচ্ছি। প্যাডিং দিয়ে দিই আগে, প্যাডিং 10 পিক্সেল, এবং বাড়াইতে থাকবো, ওপরে নিচে দেখবো আগে কতটুকু আমাদের আছে, মনে হয় 20। আর এদিকে আমি দিলাম 30, বা আর একটু বেশি। হ্যাঁ, 30 দিছিলাম না, না? ওকে। বর্ডার রেডিয়াস লাগবে ধরেন 5 পিক্সেল। সো এই অবস্থায় আসলো। এখন এর ভেতরের ফন্ট সাইজটা একটু বেশি, তাই না? এই যে এটার চাইতে একটু বেশি না? সো আমরা ফন্ট সাইজ ধরেন হচ্ছে 110% দিয়ে দিই, তাহলে তো একটু বেড়ে যাবে। এটা হচ্ছে ক্লেভার ওয়ে। চাইলে আপনি বাড়াই দিতে পারেন, বাই ডিফল্ট পাই তো 16 পিক্সেল, আমরা চাইলে একটু বাড়াইও তো দিতে পারি, তাই না? সো 18 পিক্সেল দিতে পারেন, বাট আমি 110% দিলাম, যাতে করে বডি ফন্ট সাইজ যদি কোনো সময় আমি 14 করি, এক্ষেত্রে এটাও বড় থাকবে। তখন এখানে এসে আমাকে আর ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে না, এই জন্য এটা সুবিধা। আচ্ছা, তাহলে ইউএল এর মার্জিন লাগবে। সো ইউএল এ ক্লিক করে মার্জিন বটম আমি বাড়াই দিতে থাকি যতটুকু দরকার, অর্থাৎ এতটুকু, 40, মানে রাউন্ড ফিগার দিলাম আর কি। রাউন্ড ফিগার দিয়ে কেমন যেন মনে হচ্ছে অ্যালাইন হয়নি। আচ্ছা, ওকে, অসুবিধা নাই, 35 দিলাম। ঠিক আছে, তাহলে হিরো বাটনেরও এখন মার্জিন বটম দিব। হিরো বাটনের এসভিজি যেটা আছে সেটা হচ্ছে উইড একটু কমাই দিই, এটা একটু ছোট। এবং এটা মার্জিন লেফট 10 পিক্সেল, যাতে করে ওই যে মার্জিন লেফটটা হয়। 15 দিলাম, আর এখানে 10 দিলাম। এই অভ্যাসগুলা থাকা ভালো, যাতে করে
আর এখানে 9 থাকলেও হয়তো আমি 10 দিলাম, এটা চাইতে একটু বড় লাগছে বা খারাপ লাগছে না দেখতে। এটা ফিগমাতে দেখবেন, যখন আমরা ফিগমাতে কাজ করবো তখন দেখবো। ওকে, এখন আসি হচ্ছে ফিচার ডন। ফিচার ডনে দেখেন এখানে একটা স্প্যান নিছি, কি কারণে নিছি এখন বুঝতে পারবেন। সো এখন আমরা যাব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। আমি ডিসপ্লে ফ্লেক্স করলাম। এখন এর ভেতরে যে কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলাকে এখন সাইজ করতে হবে। ইমেজ আছে তাই না? তো ইমেজ যেহেতু আছে, আমি এখানে কয়েকটা জিনিস বলবো। দেখেন এটা ইমেজ নিব, এটাকে আমি বলে দিচ্ছি যে ম্যাক্স হাইট, মানে আমি একটা হাইট ম্যাক্সিমাম বলে দিব, যেটা হচ্ছে ধরেন যে এখানে চাইলে দেখে নিতে পারি আমি যে ম্যাক্সিমাম ওই হাইটের বেশি যেন না হয়। সরি, যে এইখানে ইমেজের হাইট হচ্ছে 35 পিক্সেল। সো আমি এখন এখানে বলে দিব যে ম্যাক্সিমাম হাইট, মানে ম্যাক্সিমাম হাইট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এটা 35 পিক্সেলের বেশি হবে না। দেখেন সবগুলো কিন্তু সাইজ হয়ে গেছে এবং উইড কিন্তু অটোমেটিক্যালি সে পাইছে। অর্থাৎ এই যেখানে আপনার যেভাবে দরকার, আপনার যদি উইডে ম্যাক্সিমাম দরকার উইডে দিবেন, হাইটে দরকার হলে হাইটে দিবেন, অ্যাজ ইউর উইশ। তো এখন হচ্ছে এখানে আমি জাস্ট করব কি, ডিসপ্লে ফ্লেক্স তো করছি, অ্যালাইন আইটেম সেন্টার, যাতে করে আমাদের যে অ্যালাইনটা হয়ে যায়। এবার দেখেন আমাদের কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখানে হচ্ছে মার্জিন 0, 10 পিক্সেল, যাতে করে এক একটা ইমেজের ভেতরে পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকে। এই যে আমি ধরেন 30 পিক্সেল দিয়ে দিলাম। 30 পিক্সেল মনে হচ্ছে একটু বেশি। 20 পিক্সেল, ওকে। সো এখন আমরা এখানে হচ্ছে জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার করলেই তো আমাদের চলে যাবে। সো উপরে একটা মার্জিন হবে। চাইলে আমরা হিরো বাটনের মার্জিন বটন দিতে পারতাম, তো এখন আমরা উপরে নিচে সমান মার্জিন দেই। ধরেন 20 পিক্সেল 0, এটা দিয়ে শুরু করলাম। এবার আমি বাড়াই, বাড়াইলেই তো আমাদের কতটুকু মার্জিন হবে, 50 দিলাম। ওকে, হয়ে গেল, শেষ। তাহলে আমরা খুব সুন্দর করে এই অংশটুকু কোড করে ফেললাম। চাইলে এখন আপনি কোড নিয়ে যেতে পারেন, বাট আমি ভিডিওটা সহ করে ফেলি। তো ভিডিওতে আমাদের একটা উইড আছে, ধরেন ম্যাক্সিমাম আমি 1000 উইড দেবো এবং এখানে একটা বর্ডার আছে। বর্ডারটা হচ্ছে যে একটু গ্লাসের ইফেক্ট আছে, গ্লসি ইফেক্ট আমরা পরে দিব। আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে ইন্ট্রো ভিডিওর মধ্যে যে ভিডিওটা আছে তার উইড বেড়ে গেছে। তো আমরা এখানে বলবো যে ইন্ট্রো ভিডিওর ভিতরে যে ভিডিওটা একটা আছে সেটার উইড যেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম উইড যেন 100% হয়, যাতে এটার বেশি সে না বাড়ে, বেশি বার যেন না বাড়ে। এটা তো করে দিলাম। এখন আসি হচ্ছে ইন্ট্রো ভিডিওর যে ডিপটা, সেই ডিপে আমরা বর্ডার দিব। ধরেন হচ্ছে আহ 10 বা 20 পিক্সেল সলিড এই কালার। এবার আমরা একটা বর্ডার রেডিয়াস দেই, ধরেন 20 পিক্সেল। এটা 20 পিক্সেল দিলাম। এখন ভিডিওটারও কিন্তু কোন রেডিয়াস আছে, খেয়াল করছেন? তো এখন ভিডিওতেও আমরা রেডিয়াস দিতে পারবো, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। এখন ধরেন ক্লায়েন্ট এসে আপনাকে বলবো যে আচ্ছা এই বর্ডার রেডিয়াসটা কিন্তু ভালো লাগছে না, মানে যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা দেখি তো, এখান থেকে চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার যদি রেড দেয় কি রেড হবে না? তাহলে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা ঠিক করতে হলে কি যেন একটা করতে হবে, আমি ভুলে গেছি, আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা আমি যেটা বলতে চাইলাম, এখানে 20 পিক্সেল দিলাম, এখানেও 20 পিক্সেল দিলাম। ক্লায়েন্ট বললো যে না এটা 30 পিক্সেল হবে, তাহলে দুই জায়গায় চেঞ্জ করতে হবে না? তা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইন্ট্রো ভিডিও কমা ইন্ট্রো ভিডিওর ভিতরের ভিডিও, এটাকে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিতে পারেন। তাহলে সুবিধা হচ্ছে, ধরেন যে এখান থেকে এখন আমি কেটে দিব, এটা আমার দরকার নাই। এবং এই ভিডিওর ভেতরেও যেটা দিছি সেটা আমার দরকার নাই। তাহলে সুবিধা হচ্ছে আপনি এই যে এখান থেকে বাড়াইতে কমাতে পারবেন। এরকম যদি আপনার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি এইভাবে করে সিমিলার জিনিসের সিমিলার জায়গাতে দিয়ে রাখবেন, তাহলে আপনার চেঞ্জ করতে সুবিধা হবে। এখন এইটা উইডটা একটু কম ছিল, তাই না? এটা হচ্ছে আমি, ধরেন আমরা দিলাম ম্যাক্স উইড 80%, মানে ডিভাইসের 80% নিবে। বা ধরেন এখানে এখন বাড়াই দিই 85%, এবং মার্জিন 0, অটো। সো তাহলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম উইড একটু কমাই দিলাম, এভাবে করতে পারি। প্যাডিং লেফট রাইট দিতে পারেন, বাট সেটা ভেরি গুড হবে না। তো তাহলে এখন আমরা যে ইন্সপেক্টর সিএসএস, আচ্ছা আরেকটা জিনিস, কোড করার সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনি যখন ইন্সপেক্টর স্টাইল শিটে কোড করছেন, এইখানে কিন্তু কোনো কোড করলে সেটা কিন্তু নেওয়া কঠিন হয়ে যাবে। তো খেয়াল খেয়াল করে কোড করবেন। এটা প্রথম প্রথম একটু প্রবলেম হতে পারে, মাঝে মাঝে ঝামেলা হবে, চুল ছিড়বেন মাথা। পরে দেখবেন যে কোথায় ভুল হয়েছে, আইডেন্টিফাই করবেন, এরপরে থেকে ওই ভুলটা আর হবে না। এভাবে আস্তে আস্তে ভুল কমাইতে হবে।
রিসেন্ট গুগল একটা চিপ বের করছে, জানেন? সেই চিপটা হচ্ছে উইলো নাম। এই উইলো চিপটা কিভাবে কাজ করে সেটার একটা ভিডিও দেখেন। ওরা ভুল রিডিউস করছে, মানে হচ্ছে এক ভুলকে আরেক ভুলের সাথে এরর রিডিউস করে একটা বিশাল পাওয়ারফুল একটা জিনিস বানায় ফেলছে। মানে হচ্ছে আমি যদি আমার ওই যে রিসেন্ট আবার ডেস্টিনি চালু হয়েছে, যে ডান হাত বাম হাত বলতে গিয়ে মনে হচ্ছে আপনারা কিন্তু আবার ডেস্টিনিতে কেউ ইনভেস্ট করে ফেলেন না। আর যাদের ইনভেস্ট আছে তারা ওই যে যারা ডেস্টিনি চালু করছে ওদের গলা চেপে ধরে টাকা আদায় করে না। ওকে, সো আমি যদি একটা হাত বাড়াই দুই দিকে, আরেকজন যদি আমার হাত ধরে, আমার হাতে কিন্তু একটা স্ট্রং একটা জায়গা হইলো। তো এইভাবে করে অনেকজন যদি একটা হাত ধরে একটা স্ট্রং কোনো কিছু হয়, তো সেটা দিয়ে উইলো চিপ বানানো হচ্ছে এরর রিডিউস করা। আমি এরর রিডিউস করার উপরে আপনাদের বলছি কারণ আপনাদের হচ্ছে ভবিষ্যতে এররকে রিডিউস করতে হবে। যত বেশি এররকে রিডিউস করবেন আপনি বুঝবেন যে তত আপনি শেখা শুরু করছেন যে কোনো জিনিস। সো ভুল হইলে ঘাবড়াই যাবেন না, নতুন ভুল করেন, কোনো সমস্যা নাই। নতুন ভুল করেন যাতে করে ওই ভুল আর ভবিষ্যতে না হয়। আর তাহলে এখন ধরেন যদি ভুল করে বিয়ে করে ফেলেন তাহলে তো সেটা আর সলিউশন নাই, সেটা নিয়েই চলেন। বাট যেই ভুল আর ভবিষ্যতে করা যাবে না সেই জিনিসটা আইডেন্টিফাই করে নেন, করে নিয়ে তারপর ওই ভুলটা যেন না হয়। মানে আমরা যে স্টাইল শিটে ধরেন এখানে একটা কোডিং করছি, সেটা ক্লিক করলে কি হবে, স্টাইল শিট ওপেন হয়ে যাচ্ছে। অনেক সময় কি হবে, আপনি এইটা কপি করে নিয়ে স্টাইল শিটে দিয়ে দেখবেন যে ডাবল হয়ে গেছে সবকিছু। সো এখানে খেয়াল করবেন যে কোন জিনিসটা আপনি কপি করছেন। আচ্ছা, তাহলে আর দেখেন আমরা কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট করে ফেললাম, খুব চমৎকার করে। এখন আসি যে এইটা এইটা আসলে কিভাবে করা আছে আমি দেখতেছিলাম কিছুক্ষণ আগে। এটা মূলত একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করা আছে। আহ, এটা আপনারা হয়তো এখন বুঝতে অসুবিধা হবে, বাট এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আছে। সো এই ইমেজটা যদি আমি নেই, এই যে এই ইমেজটা, সেভ ইমেজ, এখানে যাই। ওকে, এটা হচ্ছে কি ইমেজ, এটা এসভিজি। তো এখান থেকে সেভ ওইভাবে আসছে না, সো আমি এখান থেকে কেমনে সেভ করতে পারি। ইমেজ এসআরসি আকারে নাই তো এই জন্য এটা ইয়ে হচ্ছে। আচ্ছা, এখানে যদি কন্ট্রোল এস দিই কি হবে, হ্যাঁ এখান থেকে মনে হয় এস করা যাবে, হ্যাঁ এখান থেকে ইয়েস, এখান থেকে সেভ করা যাবে, হ্যাঁ সরি, কন্ট্রোল এস দিলেই হবে। আচ্ছা, সো এখন এই ইমেজটাকে আমরা ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে। কিভাবে, আমরা একটা ডিপ নিয়েছিলাম মনে আছে ওই বাটনের জন্য, ওই কারণেই মূলত। সো এখানে হচ্ছে বাটনের জন্য করতে এই যে এখানে হিরো বাটনস এ আছে। সো আমরা হিরো বাটনস, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল অ্যাসেটস। আচ্ছা, এখান থেকে আগে তো আগের ফোল্ডারে যাইতে হবে, তারপরে ইমেজেস। কোন ইমেজটা বুঝবো কেমনে, মনে হয় এটাই হবে। না এটা না, এটাও না। এটা কি বাটন বিজি, হ্যাঁ এটা হবে বাটন বিজি না। ওকে, সো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে আসি, রিলোড দিই, কিছু হইলো না। কেন হইলো না, হিরো বাটন, আচ্ছা হিরো বাটনে পাই নাই, সরি। হিরো বাটন সেটা তো উপরের ইয়ে, আর এটা হবে হিরো বাটন, হ্যাঁ না। তাহলে আমরা ভুল জায়গায় এটা দিছি, এটা কাট করে নিয়ে হিরোর জায়গাতে যাই, এখানে সেভ করলাম, এই যে এখানে হয়ে গেছে দেখছেন। ওকে, সো এইভাবে আসছে। এখন এখানে আমাদের কিছু সিএসএস দিতে হবে, যেমন দেখেন এখন কিন্তু আমরা যে এখানে সিএসএস দিয়ে আমি দেখতে চাই, এখানে সিএসএস দিচ্ছি, তারপর কপি করার সময় কি করবো সেটা একটু দেখেন। সো এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিয়ে দিলাম যাতে মাঝখানে আসে। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপেট, নো রিপেট, যাতে করে রিপেট না হয়। তারপরে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড সাইজ দেন। ব্যাকগ্রাউন্ড সাইজ চাইলে কাভার দিতে পারেন, কাভার দিলে যে এরকম হবে, সেক্ষেত্রে বাটনটা একটু মনে হয় ছোট করলে বেটার হবে। অথবা আপনি যদি মনে করেন আপনি 100 পিক্সেল দিবেন, 100 পিক্সেল হবে, আমি বাড়াইতে থাকি। আচ্ছা, একটু বেশি থেকে বাড়াই, এই যে বাড়াচ্ছি। এখন হচ্ছে এটা আপনার যতটুকু দরকার, ধরেন বাটনের সাইজ অনুযায়ী আপনি দিতে পারবেন। সো এটা একটা ট্রিক্স যে আপনি এইভাবে যদি কোনো এলিমেন্ট দরকার হয়, যদি সেই এলিমেন্টটা একটু ডিফারেন্ট স্টাইলে হয়, আপনি এসভিজি ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে।
এবং হচ্ছে এটা ব্যবহার এইভাবে ব্যবহার করা যুক্তিযুক্ত। এখন এই যে এখানে যে সিসি দিলাম, আমি চাইলে এখানে ব্লক করতে পারি, করে কপি করে নিলাম, নিয়ে এখন এই যে এখানে জাস্ট দিয়ে দিতে হবে। আমি তো ইন্সপেক্টরে দেই নাই। অর্থাৎ এভাবে আপনি একটা প্রপার্টিতে দিতে পারেন সিএসএস চাইলে। এখন এই যে রিফ্রেশ দিব তাও থাকবে। সো আমি দেখা দিলাম কিভাবে এই জিনিসটা করা যায়। অর্থাৎ এটা এগুলো এইচবিসি গুলো আপনাকে ডিজাইনার ডিজাইন করে দিবে, এগুলা নেওয়ার জন্য কোনো টেনশন নাই। সো আমার মনে হয় বেশ ভালোই দেখাইলাম। এখন হচ্ছে আহ, বাকি জিনিসগুলো আপনারা একটু ট্রাই করেন। এই জিনিসটা হয়তো দেখাইতে হবে, বাট বাকি জিনিসগুলো একটু ট্রাই করেন যে কোন কত দূর করতে পারেন সেগুলো একটু ট্রাই করেন। এখানে সেকশন গুলো খুবই সহজ, এই জন্যই মূলত আমি এই সুন্দর ওয়েবসাইটটা বেছে নিয়েছি। আহ, যেই অংশটুকু পারবেন না সমস্যা নাই, বা যতদূর পারেন, যে সেকশনটা পারবেন না ওটা বাদ রাখেন, কিন্তু যতদূর পারেন ততদূর হচ্ছে কোড করেন। তো সহজ সেকশন দেখাইলাম। এখন হচ্ছে আপনাদের প্রশ্নোত্তর সেশন শুরু হবে। তো যাদের যাদের প্রশ্ন আছে তারা তারা হ্যান্ড রেইজ করতে পারেন। হ্যাঁ, আমি আনমিউটের পারমিশন দিয়েছি, সো বলতে পারেন। মেহেদি হাসান। জি ভাইয়া, আমরা কি কোড পেনেই মানে হোমওয়ার্ক সাবমিট করব নাকি জিটহাবে করলে কোনো সমস্যা আছে? অনেকেই দেখছি জিটহাবে করতেছে। সাবমিট করেন, আমি কোড পেনটাকেই প্রিফার করব আপাতত, কারণ আমরা যেহেতু এখনো গিটহাব শিখি নাই, অনেকে গিটহাব নিয়ে কাজ করবে না। সো আপাতত এইচটিএমএল সিএসএস এর গুলোর জন্য গিটহাবের দরকার নাই, গিটহাবে আপনি পরে ইয়ে করেন, আর আপাতত কোড পেনেই সাবমিট করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আল হেলাল। হ্যালো ভাইজান, আমার প্রশ্নটা হয়েছে যে অন্য একটা ইয়াতে করবো। না, অন্য একটা ইয়েতে প্রশ্ন আপাতত দিচ্ছি না। মানে অন্য একটা কি, মানে এই যে এলাইন আইটেম এইগুলো এই সিএসএস এরই হ্যাঁ, বলেন। এলাইন আইটেম এবং কি এলাইন ওই যে কন্টেন্ট এর পার্থক্য কি নাকি দুটোটা সেমই? অ্যালাইন কন্টেন্ট আছে এখানে দিয়ে দেখবেন। এখানে আপনি বলতে চাচ্ছেন অ্যালাইন। মানে অনেক সময় কাজ করে অনেক সময় করে না এই বিষয়টা। তো আমরা তো ধরেন সিএসএস তো একদম ইয়া ভাবে শিখি না, বইয়ের ভাবে আমরা তো আর ডেভেলপার বিশ্বাস হিসেবে করেন, তাই আমি একটু নিজেও শিখতেছি। জানি না। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমি ও নিজেও জানি না। সো কাজ করলে ইউজ করেন। আমার একটা কথা খুব মনে পড়ছে। একদিন হঠাৎ করে আমার ওয়াইফ ডিসপ্লে ব্লক দেওয়া দিয়ে ডিসপ্লে ফ্লেক্স দিল, দেওয়ার পর থেকে সে দেখলো আরে এটা তো খুবই ভালো, আমি তাহলে এখন থেকে ফ্লেক্স ইউজ করবো। তখন থেকে সে ফ্লেক্স ইউজ করা শুরু করছে। এবং তারপরে থেকে আমি দেখছি আরে তাই তো, ফ্লেক্স নিয়ে দেখি তো কি কি হয়, আমি ফ্লেক্স শেখা শুরু করছি। সো এটা বিষয় না। না, ওইভাবেই তো আমরা শিখি। আর এই যে অনেক সময় আবার ডিসপ্লে ফ্লেক্স দিলে মার্জিন টার্জিনের অনেকগুলো বিষয় আছে, পেডিং মার্জিন ইয়া করে। আর উইথ হাইট দিয়ে কি সব সময় কাজ করতে হয়? এই যে আমরা যে যেমন একটা সেকশন করতেছি, মানে উইথ হাইট দিয়ে দিলে কি এটা ফ্লেক্সের বেলায় ভালো হয়? না না, ফ্লেক্সের বেলা উইড হাইট তো আমি এখানে কোথাও দেই নাই, আমি কি দিছি কোথাও? না, এখানে দেন নাই, কিন্তু আমি অনেকগুলা কাজ যেমন আমি প্র্যাকটিস আপনি পারপাসে স্পেসিফিক দেখছি। স্পেসিফিক গ্রুপে পোস্ট দেন যে এই জিনিসটা দেখছি, এখানে উইড হাইট কেন ব্যবহার করা আছে, এটা লিখে ডিটেল একটা লিখে পোস্ট দেন। অল্প একটু লিখবেন না, মোটামুটি লিখবেন যাতে আমরা বুঝতে পারি, তাহলে ওখানে কোড দেখে আনসার দিয়ে দিব। থ্যাংক ইউ ভাইজান। ওকে, আমির হোসেন, রিয়া। ভাই এই যখন প্র্যাকটিস করি কোনো একটা ওয়েবসাইট দেখে কোডটা একদম কোড করে ওই ওয়েবসাইটের মতো করতে পারি, একদম পিক্সেল পারফেক্টই বলা যায়, অনেকটা কাছাকাছি, কিন্তু মনে হয় কি যে কোড অনেক বেশি লিখে ফেলতেছি, অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে। কোনো বিষয় না, এখন এটা কি পিক্সেল স্বাভাবিক? পারফেক্ট হোক, আপাতত এগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হবে, এগুলো স্বাভাবিক, এগুলো আর সমস্যা না। আপাতত হইতে থাক, এরপরে দেখবেন আস্তে আস্তে আপনি নিজেই ইমপ্রুভ করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা, ভাই, থ্যাংক ইউ। আমি আনমিউট করলে আপনাদের কাছে একটা নোটিফিকেশন যায়, তো সেই অনুযায়ী কথা বলেন। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হুম। আচ্ছা, আপনি হচ্ছে ফন্ট সাইজ 110% দেখিয়েছেন, এটা কি বডি অনুপাতে, মানে বডিতে যে ফন্ট সাইজ দেওয়া থাকবে সেই অনুপাতে আগাবে?
হ্যাঁ হ্যাঁ, সেই অনুপাতে আগাবে। তো আপনার এখানে হচ্ছে আচ্ছা বডিতে না ঠিক, আগাবে হচ্ছে ওইটার সেম এলিমেন্ট। যেমন ধরেন আমি হেডিং এ যদি দেই, হেডিং এর বাই ডিফল্ট ফন্ট সাইজ যেটা, সেটার উপরে সেটার অনুপাতে আগাবে। তো যেহেতু এটা আমার একটা বডি টেক্সট, মানে নর্মাল একটা এ এ তো বডি থেকেই পায়, সেই জন্য সে বডি থেকে ইনক্রিজ করছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন ছিল যে গতকালকে আপনি বলেছিলেন যে সামহাউ ইসরায়েলের একজনকে একটা ভিডিওর কথা বলছিলেন আপনি, যে ওনাকে কিছু একটা বোঝানো হচ্ছে যেটা দ্বারা আমরা আমাদের থিঙ্কিংটাকে আচ্ছা, ডেভেলপ আপনার করতে এখানে পারবো। একটা লিঙ্ক দিয়েছিলাম, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে স্মাইল টু জান্নাহ। ওই চ্যানেলে গেলেই আপনি পাবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এই যে আনমিউটের পারমিশন দিচ্ছি, আপনারা একটু নোটিফিকেশন দেখে তারা প্রশ্ন করেন। ভাই, সেকশন ট্যাগ আর ডিপ ট্যাগের মধ্যে একটু পার্থক্যটা যদি বলতেন ভালো কোনো হতো। পার্থক্য নাই। সেকশন ট্যাগটা হচ্ছে অ্যাডভান্স। যদি আপনার কোনো একটা সেকশন নিয়ে কাজ করেন, উচিত হচ্ছে সেটাকে একটা সেকশন দিয়ে র্যাপ করা। এটা একটা সুবিধা, এটা হচ্ছে বিভিন্ন ধরনেরই সুবিধা পাওয়া যাবে। ইন ফিউচার আরো সুবিধা পাওয়া যাবে। তো ডিপ দিয়েও করতে পারেন, বাট একটা সেকশন নিয়ে রাখতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে। ভবিষ্যতে আমি দেখাবো ভবিষ্যতে কি কি সুবিধা হবে। ঠিক আছে ভাই। জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কোনো গ্রিটিংস চলবে না, আপনি ডিরেক্ট প্রশ্ন করেন। জি, সেটা হচ্ছে এই যে মাঝে মাঝে এই পোস্টটা একটু দেখি, আমি তো কোডিং রিলেটেড পড়াচ্ছি। সেটা হচ্ছে যে অ্যাডভান্স সিএসএস, অ্যাডভান্স এইচটিএমএল কেউ পারলে সেটা নিয়ে বেশ কিছু তর্ক বিতর্ক হচ্ছে। এই বিষয়টা আসলে আপনি আগে কথা বলেছেন কিনা আমি অবশ্য নেটের সমস্যার কারণে শুনতে পারি নাই। এই বিষয়টা নিয়ে বেশ একটু আলোচনা হচ্ছে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমরা তো সিএসএসই দেখছি। আপনি যে প্র্যাকটিস গুলো আছে ওগুলো করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সো এটার আলাদা করে উত্তর দেওয়ার কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না আসলে। না না, আমি ওটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে আপনার অনেকেই অ্যাডভান্স সিএসএস বা ইয়ার ইউজ করতে, সেটা নিয়ে অনেক ধরনের পোস্ট দেখছি। মানে আচ্ছা, অ্যাডভান্স অ্যাডভান্স সিএসএস আমি সিএসএস। নিষেধ করছি, মানে আমি ক্লাসে যেগুলো দেখাচ্ছি এগুলাই পোস্ট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আপনারা যারা অ্যাডভান্স প্র্যাকটিস করছেন তারা এই জিনিসগুলো না দিলে বেটার হয়। আর এটা বারবারই বলে দিছি। আর এগুলো আশা করি ইয়ে করবেন। আর মডারেটরদেরই বলে দেওয়া আছে যে অ্যাডভান্স মানে ক্লাসের বাইরে যে কোনো কিছুই আমরা গ্রুপে অ্যাপ্রুভ করবো না আর কি। আপাতত, পরবর্তীতে আমরা এটা ওপেন করে দিব যখন তখন ওপেন। বাট এখন যেহেতু কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে চলছে, সো আমাদের এই জিনিসগুলো মেনে চলতে হবে। জি, থ্যাংক ইউ। ওকে, আমি আরো কয়েকজনকে আনমিউটের জন্য বলছি, তারা প্রশ্ন করতে পারেন। হ্যালো ভাই। জি। জি ভাই, আমার আমার প্রশ্নটা হচ্ছে যে একজন ভাইয়া বলছিল চ্যাট বক্সে যে একজন কথা বলতে ওই যে আরেকজন বলবেন না। মিস্টার কোড জসিম, আপনি একটু ওয়েট করেন। VS কোড। সিঙ্গেল সিঙ্গেল করে আসেন। হ্যাঁ, আশাদুল, আপনি কিছু বলবেন? ওকে, বলবেন না, মিউট করে দিলাম। হ্যাঁ, জসিম আপনি বলেন। জি ভাইয়া, চ্যাট বক্সে কেউ একজন বলছিল যে মানে এই VS কোড দিয়ে কোড করার জন্য। তো আপনি যেভাবে পাশাপাশি দুইটা রাখছেন, যদি VS কোড দিয়ে কোড করেন সেহেতু আমরা যারা বিগিনার আছি তাদের একটু বুঝতে সহজ হয়। এবং তখন কোন কোড আপনারা কি কোন সারা জায়গায় জীবন করেন সেটা বিগিনারই থাকতে আমাদের জন্য চান? মানে সহজ। আপনারা কি সারা জীবন বিগিনারই থাকতে চান নাকি অ্যাডভান্স হবেন? অ্যাডভান্স হবে ভাইয়া, বাট মানে ওইরকম মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু মানে এখানেই তো ভালো বেটার হইতো আর কি। আন্ডারস্ট্যান্ডিং। আমি এখানে যদি দেই ধরেন ফন্ট সাইজ 100 পিক্সেল, এবং এটা যদি এখানে সরাসরি দেখা যায়, তাহলে সুবিধা, নাকি আমি এখানে আম, এখানে কোনো একটা জায়গাতে 100 পিক্সেল দিলাম আর এখানে এসে রিফ্রেশ করলাম, আপনি তো বুঝতেই পারবেন না যে কোথায় আমি 100 পিক্সেল দিছি আর রিফ্রেশ করে কি হয়ে গেল। তখন তো আরো সমস্যা। মানে আমি আসলে বুঝতেছি না আপনাদের জি ভাই, চাহিদা। ওখানে কি আছে লাইভ সার্ভার দিয়ে, অথবা ওখানে একটা ইয়ে আছে ফাইল থেকে অটো সেভ।
তো ওইটা দিলে সেক্ষেত্রে মানে নিজেকে একবার অটোমেটিকলি। বলতেছেন যে আপনি বিগিনার, বুঝতে পারছেন না, আবার লাইভ সার্ভারে এক্সটেনশন ইনস্টল করে করব, ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে গেল না? সো আমি যেভাবে করছি এটাই ফাইনাল, এটি নিয়ে আর কোনো কথা নেওয়া হবে না। থ্যাংক ইউ। ওকে, নেক্সট হচ্ছে মিনহা শেখ। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে বয়লার প্লেট কি, এটা আমি বুঝি না। বয়লার প্লেট হচ্ছে ওই যে আমরা একটা এটা একটা ক্লাস আছে, এক্সট্রা স্পেশাল ক্লাস আছে, ওই ক্লাসে বুঝাই দেওয়া হয়েছে বয়লার প্লেটটা কি। মূলত আমরা HTML CSS গুলো একটা জায়গাতে নিয়ে যাতে করে খুব দ্রুত কোড স্টার্ট করতে পারি, আমাদের একটা ফোল্ডার তৈরি করা লাগলো না, HTML ফাইল তৈরি করা লাগলো না। CSS ফাইলে কিছু বেসিক কোড আছে, যে কোডগুলো হচ্ছে যে এখানে দেখানো আছে, যে আমরা হচ্ছে প্যাডিং ইউজ করছি এইটা, তারপরে হচ্ছে এই যে এইটা বয়লার প্লেটের কোড, এটা বয়লার প্লেটের কোড, এই যে আজকে এডিশন হিসেবে এটা দিলাম, সো যাদের যাদের বয়লার প্লেট আছে তারা আপডেট করে নিবে। যে কোনো একটা প্রজেক্ট শুরু করার জন্য প্রথমেই বয়লার প্লেটটাকে আমরা কপি করে দিব, সেখানে আমরা কোড স্টার্ট করে দিব, যাতে করে আমাদের এই যে ফোল্ডার গুলো তৈরি করা লাগলো না, HTML ফাইলটাও তৈরি অবস্থায় আছে এখানে, মানে বেসিক যে কোডগুলো প্রত্যেকটা প্রজেক্টে আমার লাগবে সেইটাকে এক জায়গায় করে ফেলা মানেই হচ্ছে বয়লার প্লেট। আমি ক্লিয়ার হতে পারছো? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। আমাদের কনিষ্ঠ সদস্য, আশা করি ভালো করে শিখতে পারবে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে আব্দুল্লাহ জাহিদ। হ্যালো ভাই, যে হুম। আমি তো বলছি কিন্তু ফাঁকে হঠাৎ করে একটা ভাই এসে কথা বলবো। আচ্ছা, শোনেন, যে বলছিলাম ওই আমাদের হোমওয়ার্ক করতে মানে যে কোড বিভিন্ন এই যে টাইপিং করতে যে সেকশনের ভিতরে বিভিন্ন কিছু লিখতে মানে ঘোলাই টোলাই যায়, বা হোমওয়ার্ক করতে অনেক দেরি হয়ে যায়। ধরেন আজকে অর্ধেক করলাম বা কালকে আর অর্ধেক করি, এইভাবে মনে করেন মানে নতুন তো এই জন্য অনেক সমস্যা হয়ে যায়। তো হোমওয়ার্ক দেরিতে সাবমিট করলে এটা একটু মানে ধরেন আজকের হোমওয়ার্ক আমি 2 দিন বা একদিন লেট হইলো বা অনেক গোলমেলে হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায়। তো এটাই মানে সমস্যা কোনো নেই তো, সমস্যা। আমি তো এইগুলোর জন্য কিছু বলি নাই, এগুলো তো বারবারই বলছি যে হোমওয়ার্ক আস্তে ধীরে সাবমিট করা যাবে, এটা কোনো বিষয় না, কোনো সমস্যা নাই তো, জি কনসিস্টেন্সি ভাই। হবে। দেখা যাচ্ছে এই কোর্সটা একজন করছে, সে 1 মাস পিছায় আছে, তাও তো সমস্যা নাই, কিন্তু একবারে বাদ দিয়ে দিলে তখন সমস্যা। না না ভাই, না, সেদিকটা অ্যাক্টিভ আছি, মানে ডেইলি কাজ করছি, তবে ওই যে দেরি হয়ে যায় একটু। আর ওই আরেকটা বিষয় সেটা হলো দেরির এই জন্য কি আপনি আপনার আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে কথা বলছে না, এরকম কোনো কিছু? মানে দেরির জন্য? হ্যাঁ, তো তাইলে তো সমস্যা নাই, তো অসুবিধা নাই, তা তো, দেরি করে হোক কিন্তু বাদ দিয়েন না। ভিতরে মানে সমস্যা হয়ে যায় যে সেকশনের ভিতর এটা করতে গেলে ওদিকে আবার সিএসএস এ দেখা গেলো এটা কাজ করলো না, দেখা গেলো এটা ঘোলাই গেল, মানে এইভাবে এইভাবে চলে যায়, বুঝলেন, প্রবলেম হ্যাঁ, করতে এভাবে করতে। যাবে, সমস্যা নেই, যাইতে দেন, এভাবে যাবে আস্তে ধীরে, এরকম আস্তে আস্তে ঠিক হবে এগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে। মানে সমস্যা হয় কি যে অনেকে দেখি আপনার এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরপরই দেখি অনেকে যে হোমওয়ার্ক সাবমিট করে দেয়, এটা দেখি মানে ডিমোটিভেট হয়ে যায় যে ভাইরা এত এত তাড়াতাড়ি দেন। ডিমোটিভেট হলে তো হবে না, এত ডিমোটিভেট হতে হবে না, তাইলে তো ধরেন ওই যে আপনার ধান গাছ, ও তো ধান গাছ মানে বাঁচার আশাই করতো না, ওইখানে বীজই বেরোতো না, ও যদি পাশে দেখতো যে একটা বট গাছ এত বড় হয়ে দাঁড়াই আছে, বট গাছ থাকবে, নারকেল গাছ থাকবে, ইয়ে থাকবে, এক একজন এক এক রকম ভাবে কাজ করবে, এগুলো দেখেও যদি ডিমোটিভেট হন, তাহলে আপনার কিভাবে মোটিভেশন দিব বলেন? তো এত দেখারও দরকার নেই, আপনি আপনার মতো আপন মনে প্র্যাকটিস করে যাবেন, এত ডিমোটিভেট আর ওই হন। ওই বিষয় যে আপনি ইনহার্টের যে বিষয়টা দেখাইছিলেন ওই যে এই আমি এটা কালার। বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি ইনহেরিটটা কি জিনিস, কিভাবে ইউজ হয়, এবং বলছি যে এটা পরে আরো বিস্তারিত দেখাবো, তো এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। ভাইয়া জি, ধন্যবাদ ভাইয়া। ওকে, ঠিক আছে। আর শুনেন, আপনাদের সাথে যে আমি ধমকের সুরে কথা বলি, এটা মাইন্ড করেন না। আমি সেদিন একটা গ্রুপে দেখলাম একজন পোস্ট দিছে যে আমি একটা কোর্স করছি, টিচার খুবই রুড হয়ে কথা বলে এবং হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে খুবই ধমক দেয়, সম্মান করে না। তো আমি কিন্তু এরকমই, এই যারা আবাসিকে আসছে তারা আরো আমার আসল রূপ দেখতে পায় আর কি। তো আমি কিন্তু এভাবেই কথা বলি স্টুডেন্টদের সাথে, আপনাদের কাছে অগ্রিম ক্ষমা প্রার্থী এরকম করে কথা বলার জন্য, সো আপনারা কিছু মনে করেন না কিন্তু, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে ফয়সাল। ফয়সাল বলেন। জি
জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ভাইয়া, আমার কয়েকটা প্রশ্ন ছিল। আহ, আপনি আপনি ওই যে গ্যাপ দেওয়ার জন্য প্যাডিং 15%, 15 পিক্সেল মাইনাস করে আবার প্লাস করেছিলেন। এটা কি 15 পিক্সেলই স্ট্যান্ডার্ড, নাকি কম বেশি আমরা করতে পারি, যে 10 পিক্সেল মাইনাস করে আবার ওইদিকে 10 পিক্সেল প্লাস করে দিলাম? এটা আপনার নিডের উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন এই সেকশনটা যেটা আছে, আমার কিন্তু দেখা যাচ্ছে তাই না? এই সেকশনটাতে যদি আপনি একটু যান, দেখেন এখানে কতটুকু করা আছে। এখানে হচ্ছে একটা নতুন সিএসএস ব্যবহার করা আছে, এগুলো আপনি আপনাদের শেখাবো। এটা হচ্ছে ক্যালকুলেশন করা, যে হচ্ছে 40 পিক্সেল করে ফাঁকা হবে, এটাকে ডিভাইড করে 2 করছে। এটা পরে শিখবো। বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, যে আপনার ডিজাইনার কতটুকু দিল সেই অনুযায়ী আপনি ব্যবহার করবেন। এখন আমি আপাতত যেহেতু সব জায়গায় 15 পিক্সেল ইউজ করে, মানে 15 15 30 পিক্সেল ফাঁকা জায়গা রাখে, সেই জন্যই আচ্ছা, মূলত আচ্ছা। এটা ডিপেন্ড করবে। আর যখন ডিজাইন থেকে করব আমরা কোড, তখন আমরা হচ্ছে একদম পারফেক্ট করে কোড করা শিখবো আস্তে আস্তে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ভাই, আমার পরবর্তী প্রশ্নটা ছিল যে আহ, আমরা হেডিং ইউজ করি 1 2 3। তো এক্ষেত্রে কি ভাইয়া, মানে এটার কি কোনো ইয়ে আছে যে হেডিং 1 ইউজ করলাম, 2 ইউজ করলাম, এরপরে আমি হেডিং 5 ইউজ করলাম, আহ, নাকি এই 1 2 3 তিন ইউজ করছি, তিনের পরে 4 ইউজ করতে হবে? আহ, আচ্ছা, থ্যাংক ইউ। আপনার এই প্রশ্নটা অনেক সুন্দর, আপনি বেশ গুছাই গুছাই সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। আমি এরকম প্রশ্ন চাই। হেডিং ব্যবহার করার নিয়ম হচ্ছে, বাই ডিফল্ট পেজে একটা, মানে একটা ইন্ডেক্স এইচটিএমএল বা যে কোনো একটা এইচটিএমএল পেজে একটাই হেডিং 1 থাকবে। সার্চ ইঞ্জিন ওটাকে ক্যাপচার করে। যেমন ধরেন আমি গুগলে যদি সার্চ দিই, আমি ভাত খাবো, এটা লিখে, এই যে যে এই কথাটা আসছে, আমি ভাত খাবো, এই জিনিসটা এই ওয়েবসাইটে হেডিং 1 হিসেবে দেওয়া আছে। এই কারণেই মূলত গুগল ওইটাকে সে হচ্ছে ক্যাপচার করে এখানে রাখছে। সো এটা এসইওর জন্য আমরা একটা হেডিং 1 ইউজ করব। হেডিং 2 হচ্ছে, হেডিং 1 এর পরে সাব কোনো টাইটেল দেওয়া দরকার পড়লে আমরা হেডিং 2 ইউজ করব। যেমন দেখেন এই যে হেডিং 2, মূলত একটা সেকশনে একটা হেডিং 2 থাকাটা বেটার। আহ, এরপরে যদি আমার আরো হেডিং লাগে ওই সেম সেকশনে, সেক্ষেত্রে আমরা হেডিং 3 ইউজ করব। সাধারণত যখন দেখবো যে কোনো একটা হেডিং, সেই হেডিংটার টেক্সট সাইজ এবং ওই বডির টেক্সট সাইজ সমান দরকার হয়, সেক্ষেত্রে আমরা হেডিং 4 ইউজ করব। কারণ হেডিং 4 এর ডিফল্ট ফন্ট সাইজ এবং বডি টেক্সটের ডিফল্ট ফন্ট সাইজ একই, সেম জিনিস। সেই কারণে আমরা হেডিং 4 ইউজ করবো, যাতে করে এক্সট্রা ফন্ট সাইজ প্রপার্টিটাকে টাচ না করা লাগে। এরপর আপনি তার চাইতে ছোট দরকার হলে হেডিং 5, এর চাইতে ছোট দরকার হলে হেডিং 6, এইভাবে করে ইউজ করা হয়। বা ওই যে যে রুলসটা বললাম, এই রুলসটা ফলো করবেন, যে একটা আপনার হচ্ছে সেকশনে অলওয়েজ হেডিং 2 একটাই রাখবেন, বাকিগুলো আপনি হেডিং 3 থেকে, হেডিং 3 মাল্টিপল নিতে পারেন, হেডিং 4 মাল্টিপল নিতে পারেন। বাট এই যে 4 নেওয়ার সময় একটা রুলস আছে, এই রুলসটা ফলো করলেই চলবে। জি, 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 জি ভাই, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, আরেকটা প্রশ্ন যেটা ছিল, এটা আসলে একটা মানে জানতে চাওয়া। সেটা হচ্ছে, আমি আর কি মানে প্রবাসে থাকি, সৌদি আরবে থাকি। তো আমি কাজের পরে আর কি 10 ঘন্টার, আমি কিন্তু প্রায় 10 ঘন্টা এটার ডিউটি। প্রতি আমি কিন্তু সৌদি আরব আসার প্ল্যান করছি। সেটা হচ্ছে জি, মদিনাতে সামনে 16 তারিখে যাবো ইনশাল্লাহ। মদিনাতে ওখানে থাকবো 2 সপ্তাহ মতো, এই 6 দিন পরে আর কি। আর আমি পার্মানেন্টলি হচ্ছে প্ল্যান করছি যে মদিনাতে থাকবো। তুর্কিশ পাসপোর্ট নিয়ে নিবো ইনশাল্লাহ শীঘ্রই। যদি হয়ে যায় সেক্ষেত্রে মদিনাতে ইনশাল্লাহ দোয়া করি ভাইয়া। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ। তিন জি চার ভাইয়া, দোয়া বছর করি আর কি আপনি যে মদিনাতে উদ্দেশ্যে থাকার আসতেছেন। ইচ্ছা আছে। ওখানে বাসা নিয়ে থাকবো, দরকার হয় ওখানে আবাসিক আলহামদুলিল্লাহ, 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 আপনার আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। ভাইয়া, আমি আরেকটা যেটা বলছিলাম, আমি আসলে মানে যেহেতু বাইরে থাকি একটু, মানে আমি যে পোস্টগুলো করি হোমওয়ার্কের, আমি একটু ইংরেজিতে একটু লেখার চেষ্টা করি আর কি। আমি যা শিখতেছি আর যা ইয়ে করতেছি, কোনো সমস্যা নেই তো ভাইয়া? মানে আমি একটু ইয়ে করলাম যে সবাই বাংলায় টাইপ করতেছে, আমি তো সময় পাই না তো ভাইয়া। শুধু আপনি যা দেখাচ্ছেন এগুলা, আর এগুলার সাথের জিনিসগুলো আমি যেগুলো এক্সট্রা যেগুলো শিখতেছি, সেগুলো আর কি আমি প্র্যাকটিস করে ইংরেজিতে লিখি আর কি। নাইস নাইস, নিজেরও একটু। সবাই ফলো করা উচিত, সবারই ফলো করা উচিত। থ্যাংক ইউ। আপনি ইংরেজিতে আহ, অবশ্যই লিখবেন এবং হচ্ছে সবাই
আশা করি গ্রুপেও একটু ইংরেজিতে অ্যাক্টিভিটিস বাড়াবেন। এক্ষেত্রে আপনার ইংরেজি রাইটিং এবং লিসেনিং এইটা বৃদ্ধি পাবে এবং এটা আমাদের ভবিষ্যতে খুব 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 কাজে দিবে। সো জি জি ভাই, আমি আমি সেটা চিন্তা করি আর কি। ও জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। ও জি ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই, আপনি সালাম দেওয়ার প্রতি ভয় জি, পাচ্ছেন। আমি 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 জি ভাই, আমি অনেক, আমি বুক দুক দুক করতেছি আপনাকে অনেকদিন। মানে আমি আসলে প্রশ্ন করি না তো সহজে, না আমার নিজের লাইফেও ভাই আমি আসলে ক্লাসের বলতে সময় ভয় যাতে পাই আর নষ্ট কি। হয় না হয় এই জন্যই মূলত এই জি জি ব্যবস্থা। মনে করবেন জি না। ভাই, জি অসংখ্য নেক্সট ধন্যবাদ। হচ্ছে সাইদ আহমেদ। জি ভাই, আসসালামু আলাইকুম। এই তো ভুল করে ফেলেছেন। ওকে, আজকে মেনে নিলাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, মানে আমরা তো নতুন ভাইয়া, মানে কোশ্চেন ছিল যে আমরা অ্যাসাইনমেন্ট করার সময় অনেক সময় দেখি যে আমরা নতুন নতুন মানে কোডিং করতে আটকে যাচ্ছি বা মানে করতে পারতেছি না, ভুলে যাচ্ছি। তো আপনার আমরা প্রশ্নের ধরন দেখে বোঝা যাচ্ছে যে আপনি ক্লাসগুলো ঠিক মতো করেন নাই। সো ক্লাসগুলো ঠিক মতো করে নেক্সট ডেতে আপনার প্রশ্ন নিব ইনশাআল্লাহ। ওকে, না ভাই, আমি ক্লাস রেগুলার করতেছি, তাহলে আপনি এক্সামটাও কেন যেমন হচ্ছে বলতেছেন আমার এই মানে মানে আগের সেই একই মানে যে বলে না যে হচ্ছে একই ভাঙা রেকর্ড, এই একই ভাঙা রেকর্ড কেন বাজাচ্ছেন বলেন। না, আমি বলতে চাচ্ছি কি যে আমি ধরেন সাপোর্ট নিলাম, ধরেন অ্যাসাইনমেন্ট জমা দিছে, ওটার মধ্যে থেকে কিছু নিলাম, না হয় আমি ইউটিউব স্ক্রল করে মানে দেখতেছি ওখানে নতুন যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমি দেখে দেখে আমি মানে এগোচ্ছি বলতে গেলে। তো এটাতে কোনো সুবিধা হচ্ছে নাকি, এটা আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওই তো মানে আগের ভাঙা রেকর্ড আমিও বাজাই। আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এই জিনিসগুলো ইমপ্রুভ হবে। সো টেনশন নাই, প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা ভাই, এমনি কোনো সমস্যা নাই ভাইয়া, ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আজকে সুযোগ দিছি বলে একদম সবাই সুযোগের সদ্ব্যবহার করছেন। আচ্ছা, আর একটা প্রশ্ন নিব। আব্দুল ওয়াহিদ, এটাই লাস্ট কোশ্চেন। ভাইয়া আমার কোশ্চেনটা হলো মানে গত প্রথম ক্লাস থেকে এই আজ পর্যন্ত বিভিন্ন সিএসএস এর কিছু অ্যাডভান্স কনসেপ্ট দেখিয়েছেন, যেমন বিফোর আফটার, তারপর পজিশন অ্যাবসলিউট, রিলেটিভ। এগুলি কি ডিসকাস করা হবে নাকি আমরা এগুলার জন্য মানে নিজেদের মতো এগুলা পড়াশোনা আমরা করবো? হচ্ছে ধরেন ওই যে বিভিন্ন সেকশন যেগুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে যদি চলে আসে তখন থাকবে এরকম। কিন্তু এগুলা নিয়ে আলাদা করে ইয়ে না। এগুলোর জন্য আপনি যে বাংলা অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, যে গ্রুপে অনেকে আর্টিকেল ইয়ে করছিল। আর আরেকটা জিনিস আমি আপনাদের কাছে খেয়াল করছি, সেটা হচ্ছে আপনারা টিচারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। এইটা কিন্তু ভালো না, যে আপনি আমার ভিডিও দেখেই শিখবেন, অন্যগুলা দেখলে আপনার বিরক্তি আসে, এরকম করলে কিন্তু চলবে না। সো আপনাকে সব শিক্ষকের ভিডিও দেখার এবিলিটি থাকতে হবে। এবং এক এক টিচার এক এক ভাবে শেখায়। কেউ একটু স্লো শেখায়, কেউ একটু বেশি কথা বলে ইয়ের ভেতরে, কেউ একদম ধর তক্তা মার পেরে স্টাইলে শেখায়। তো প্রত্যেকটা স্টাইলের সাথে আপনার পরিচিত হতে হবে। এবং আপনারা যেটা জি ভাই। করবেন, এই যে ক্রিয়েটর গুলো বাংলায় টিউটোরিয়াল বানাচ্ছে তাদের সবাইকে ফেসবুকে ফলো করে রাখেন। তারা কিভাবে কি কোনটা জিনিস শেয়ার করছে সেগুলো যাতে আপনারা আপডেট পান। ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন। এই জিনিসগুলো করে রাখেন যাতে করে অন্যান্য জায়গা থেকে, তো এই যে যে প্রশ্নটা করলেন যে অ্যাবসোলিউট রিলেটিভ, এগুলা দিয়ে আপনি বাংলায় সার্চ করে ইউটিউবে ভিডিও পাবেন। অনেক ভিডিও, আমার ভিডিও চলে আসতে পারে ওখানে। সো সেই ভিডিওগুলো দেখে আপনি এগুলা আস্তে ধীরে প্র্যাকটিস করতে পারবেন। আর তাছাড়া আমরা যে সেকশন গুলা করছি এগুলা কন্টিনিউ করব। আমার মনে হয় আমরা আরো 20-25টা সেকশন করব এরকম। যেসব সেকশন গুলো দিয়ে আমরা বিভিন্ন টাইপের সেকশন গুলো, যেমন আজকে বেশ কিছু নতুন জিনিস উঠে এসেছে। যেমন এই যে এইটা দেওয়া উঠে এসেছে কিভাবে এসভিজি, এরপরে আর অন্যান্য জিনিসগুলো উঠে এসেছে। সেই জিনিসগুলা ইয়ে হবে। আমরা আগামী কালকে এটাই কন্টিনিউ করব, আরো কয়েকটা সেকশন বানাবো। বাট আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন। সো আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না আপাতত, আজকে এই পর্যন্তই। আশা করি আজকে ক্লাসটা আপনারা এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।